তারপর চ্যাপ্টার 8 আমি ধরবো বলেছিলাম যে পাইপ সিস্টেম ডিজাইন করতে যাচ্ছি আমরা। সো ডিজাইন করার আগে আমরা হচ্ছে বিভিন্ন টাইপের যে লস গুলো হয় আমরা এর আগে দেখে আসছি। হেড লস কিভাবে কাউন্ট করে সেটা দেখি নাই, বাট আমরা এনার্জি ইকুয়েশন যখন সলভ করতে গিয়েছিলাম তখন দেখেছি যে একটা সেকশন থেকে আরেকটা সেকশনে যখন ফ্লোটা প্রসিড করে তখন দেখা যায় কি হয়, ফ্লো করে যাওয়ার সময় তার ফ্রিকশনের জন্য, তারপর হচ্ছে পাইপের মধ্যে বিভিন্ন টাইপের কন্ট্রাকশন এক্সপানশন বা বিভিন্ন জিনিসের জন্য হচ্ছে কি কিছু লস হয়। তো কতটুকু পরিমাণে লস হবে সেটা আমরা জানি না, বাট ওখানে কোশ্চেনের মধ্যে কিছু হিন্টস দেওয়া ছিল, সেই অনুযায়ী আমরা ক্যালকুলেট করেছিলাম আর কি। এখন আমরা যদি হচ্ছে আমাদের আহ, আহ, মানে অ্যাকচুয়ালি কতটুকু লস হয় সেটা যদি বের করতে চাই, তাহলে বের করতে গেলে আমরা আগে ফ্লো টাইপসটা সম্পর্কে জানতে হয়। সেই জন্য তোমাদের লাস্ট শেষ করে হচ্ছে ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো, এই দুটো টাইপের ফ্লোর জন্য ল্যামিনার ফ্লো যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমার এক টাইপের ইয়ে হবে, এক টাইপের ইকুয়েশন দিয়ে সলভ করি যেটা হচ্ছে হেড লসের সাথে ভেলোসিটির একটা প্রপোর্শনাল রিলেশন থাকে। আবার যদি হচ্ছে আমি টার্বুলেন্ট ফ্লোর কথা বলি তাহলে সেটা ডিরেক্টলি প্রপোর্শনাল থাকে না, বাট হচ্ছে তার সাথে একটা পাওয়ার যদি অ্যাপ্লাই করি, মানে ভেলোসিটির উপর একটা পাওয়ার দেই এন দিয়ে, সেটা স্মুথ টাইপের পাইপ নাকি হচ্ছে রাফ টাইপের সারফেস, এই জিনিসগুলোর উপরও ডিপেন্ড করে কিভাবে বা বিভিন্ন সায়েন্টিস্ট যারা আছে তারা কিভাবে ইকুয়েশন গুলাকে ডেভেলপ করেছে এই জিনিসগুলো হচ্ছে একটু দেখবো। তারপর আমরা চ্যাপ্টার 9-এ যখন যাব ডিরেক্টলি সিস্টেমটাকে ডিজাইন করাটা দেখবো। ঠিক আছে, তো আগে হচ্ছে আমরা হেড লস গুলা কিভাবে বের করতে হয় দেখে নিই। এখানে শুরুতে ইন্ট্রোডাকশন পার্টে তোমাদের কিছু কথাবার্তা লেখা আছে যে যদি হচ্ছে তোমরা পাইপ ফ্লোর কথা চিন্তা করো, পাইপ ফ্লো অলওয়েজ হচ্ছে কি একটা প্রেসারে থাকে। আমরা প্রেসার হেড যে পড়ে আসছি, তার মানে হচ্ছে তোমার পাইপ ফ্লোতে অলওয়েজ কি থাকবে, একটা প্রেসার থাকবে, সেটা মাস্ট। ওকে, দেন হচ্ছে আমি যদি ওপেন চ্যানেল ফ্লো বলি তাহলে সেই ক্ষেত্রে কি হয়, পাইপ মানে পাইপের মধ্যে যেরকম প্রেসার থাকে ওপেন চ্যানেলে ওরকম ধরনের কোনো প্রেসার থাকে না, ওটা ফ্রিলি মুভ করতেছে, মানে গ্র্যাভিটির একটা টানে সেটা হচ্ছে মুভ করে যায়, তার মানে স্লোপে একটা ইয়ে রাখা হয়, সিস্টেমটা রাখা হয় যাতে করে গ্র্যাভিটিতে সেটা ফ্লো করে যেতে পারে। তো সেখানে প্রেসারের কোনো কিছু নাই। সো ওপেন চ্যানেল ফ্লো আর পাইপ ফ্লোর মধ্যে যদি মেইন ডিফারেন্স বলি আমি তাহলে হচ্ছে সেটা প্রেসার দিয়ে। আচ্ছা, সো এই কথাগুলা শুরুতে লেখা আছে। দেন তোমার পরে যেটা বলা হয়েছে যে চ্যাপ্টার 6-এ আমরা বেসিক ইকুয়েশন যেগুলো মানে করেছিলাম সেগুলোর মধ্যে অ্যাজাম্পশন ছিল কি ফ্লুইডটা হচ্ছে তোমার আইডিয়াল হবে, নন ভিসকাস হবে, বাট রিয়েল কেসে কি হয়, আইডিয়াল কোনো ফ্লুইড আমরা পাই না, তাদের মধ্যে ফ্রিকশন মাস্ট বি থাকে, ভিসকোসিটি সেটাও থাকে। তার মানে এই জিনিসগুলো যেহেতু থাকতেছে, তার মানে কি হবে, সেই ফ্লুইডটার মধ্যে কিছু পরিমাণ লস অবশ্যই হবে। তো সেই লসটা কতটুকু হবে সেটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারের মধ্যে দেখবো। ঠিক আছে, সো আসি। এই জিনিসগুলো আমি লাস্ট ক্লাসে অলরেডি কিছু পরিমাণ দেখাইছি, আর বাকিটা হচ্ছে বই থেকে তোমাদের দেখাই দিচ্ছি যাতে হচ্ছে তোমরা রিলেট করতে সুবিধা হয়। দুটো পয়েন্টও থাকবে, প্লাস কিছু ইনফরমেশন বই থেকেও ইনক্লুড করবা, তাহলে হচ্ছে তোমাদের কোশ্চেনে যে অ্যান্সারটা করবা সেটা একটু ভালো হবে আর কি। ওকে, তাহলে দেখি কি লিখছে। ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো এর মধ্যে কিসের উপর ডিপেন্ড করে হচ্ছে, ভিসকোসিটির উপর ডিপেন্ড করে তোমার ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লো হয়ে থাকে, এবং তার ভেলোসিটি যদি আমি চেঞ্জ করি সেটার উপরও ডিপেন্ড করে। আচ্ছা, তো ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো এটাকে ডিফারেন্ট করার জন্য বা ডিফারেন্স বোঝার জন্য, ডিস্টিংগুইশ করার জন্য কি করতে যাচ্ছে দেখো, রেনল্ডস নামের যে সায়েন্টিস্ট আছে তিনি হচ্ছে একটা অ্যাপারেটাস সেট আপ করেছে, যেখানে কি ছিল, একটা ট্যাঙ্ক ছিল যেটার মধ্যে ওয়াটার কন্টেইন ছিল, মানে ছিল এখানে ওয়াটার, ছোট্ট ডাই ট্যাঙ্ক দিয়ে এখানে তুমি fluid, মানে কালারটাকে এদিকে পাস করাবে আর কি। আর এখানে একটা গ্লাস টিউব ছিল, সেটা হরাইজন্টাল ভাবে রাখা হয়েছিল, তার সাথে কি তার লেন্থ কত সেটাও বলে দেওয়া আছে, ডায়ামিটার কত এটাও বলে দেওয়া আছে। ঠিক আছে, তো কোশ্চেন যখন অ্যান্সার করবে তখন এই জিনিসগুলোকে ইনক্লুড করলে তোমাদের কোশ্চেনের কিন্তু ইয়েটা ভালো হবে। ওকে, দেন হচ্ছে তিনি 1883-তে এই এক্সপেরিমেন্টটা করেছিল। আর এক্সপেরিমেন্টের 3টা রেজাল্ট আমি সেটা ডিসকাস করেছি, এই জন্য আজকে আর ডিসকাস করতেছি না, সামনে প্রসিড করবো আমি। দেখো, অনেকক্ষণ লাগায় টেস্ট করেছে, এটা হলো, তা আলটিমেটলি যেটা আসছে, রেনল্ডস নাম্বার হিসেবে তিনি একটা প্রপোজ করেছেন, যেটা হচ্ছে রেনল্ডস নাম্বার ইকুয়াল টু ডি, মানে পাইপ, যেটা দেখিয়েছিলাম, সেই এলটা। সবাই কি বুঝতে পারছো নাকি জাস্ট আমি বলে যাচ্ছি দেখে শুনে যাচ্ছ খালি? হ্যালো, না ম্যাম, শোনা বুঝতেছি। যাচ্ছে কথা? বুঝতে পারছি। জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। বুঝতেছো? ওকে, লাস্ট ক্লাসেই পড়িয়েছি তো, তো
তোমাদেরকে আর কিছু রেসপন্স করতে বলছি না আর কি। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে ক্যারেক্টারিস্টিক লিনিয়ার ডাইমেনশন যেটা আমি বলেছিলাম এল, সেই এলটা পাইপ ফ্লোর জন্য কি ছিল? ডায়ামিটার বা ডি, তাই তো? তো এখানে সেটাই লেখা হয়েছে ভি ডি ডিভাইডেড বাই এই নিউ, এই ভ্যালুটা লিখেছিলাম আমি। নিউটা কি ছিল? আমাদের নর্মাল যে ভিসকোসিটি আমরা পড়ে আসছি 11-12 ইয়েতে, লেভেলে, ওইটার সাথে যদি আমি রোটাকে ডিভাইড করে দিই তাহলে যেই আরেকটা প্যারামিটার আসে, এই দুটাই কিন্তু কনস্ট্যান্ট, তো দুটাকে ডিভাইড করলে যে আরেকটা প্যারামিটার আসবে সেটাকে বলা হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি। আগে যেটা শিখে আসছি সেটা ছিল শুধু ভিসকোসিটি, আর এর সাথে যদি রো ডিভাইড করি তখন আমি যেটা পাই সেটা হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি। তো তোমার কোশ্চেনের মধ্যে নর্মালি দেয়া থাকে কাইনেমেটিক ভিসকোসিটি কত। আর এটা যেহেতু দেখতেছো রো এর সাথে ডিপেন্ডেন্ট, রো মানে কি? ডেনসিটি। তো টেম্পারেচারের সাথে ডেনসিটি যেহেতু চেঞ্জ হয়, তার মানে কাইনেমেটিক ভিসকোসিটি কিসের উপর চেঞ্জ হবে? টেম্পারেচারের উপর কিন্তু চেঞ্জ হবে। ঠিক আছে, বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে রেনল্ডস নাম্বারটা তুমি বের করলা, ভেলোসিটি জানো, মিন ভেলোসিটি দিলা, দেন হচ্ছে ডায়ামিটার থাকলো, আর নিচে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু যেটা হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি। এইটা দিয়ে তুমি হচ্ছে বের করলা কি রেনল্ডস নাম্বার। এখানে দেখো ভেলোসিটি, এটাকে যদি আমি হচ্ছে প্যারামিটার হিসেবে চিন্তা করি, ডায়ামিটার সেটাই, দেন কাইনেমেটিক ভিসকোসিটি এটাও নর্মালি টেম্পারেচার যেটা থাকে ওই টেম্পারেচারটা থাকতেছে, তাহলে ডি বাই নিউ এটা থাকলো, সাথে কি থাকতেছে? ভি। তার মানে রেনল্ডস নাম্বারটা মেইনলি ডিপেন্ড করতেছে কি ভেলোসিটির উপর ডিপেন্ড করতেছে। সো ভেলোসিটি যত কম হবে তত কি হবে? রেনল্ডস নাম্বারের ভ্যালুটা ছোট হবে না বড় হবে? ম্যাম আচ্ছা, তোমরা সবাই কি বড় শুনতে হবে। পাচ্ছ? আমি মাঝখানে মাঝখানে দেখতেছি জি। ইন্টারনেট কানেকশন আনস্টেবল, বাট তোমরা কিভাবে শুনতে পাচ্ছ আমি বুঝতেছি না। ম্যাম মাঝে মাঝে একটু বেঁধে বেঁধে আসছে, আমার কথা সমস্যা একদম হচ্ছে? মাঝে ক্লিয়ার? মাঝে কেটে আসে। একটু তবে একটু সমস্যা হচ্ছে। সমস্যা হচ্ছে, বাট নেগলিজেবল। আচ্ছা, ঠিক আছে, যদি প্রবলেম হয় তাহলে জানাই আর কি, বুঝতে না পারলে কোথাও। ওকে, তাহলে হচ্ছে ভেলোসিটির উপর ডিপেন্ড করতেছে, এবং এটা কি হবে? ভেলোসিটি যত কম হবে তত আমার রেনল্ডস নাম্বারের ভ্যালুটা কম হবে। সো যদি কম হয়, এবং কম হতে হতে সেটা কত? 2000-এর নিচে যদি থাকে তখন সেটাকে আমরা অলওয়েজ কি বলবো? ল্যামিনার ফ্লো বলবো। আর যদি আমি দেখি 4000-এর উপরে চলে যাচ্ছে, যত ভেলোসিটি বাড়বে তত কি হবে? রেনল্ডস নাম্বারের ভ্যালুটাও বেড়ে যাবে। তো সেটা যদি 4000-এর উপরে চলে যায় তখন আমি সেটাকে বলবো হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। তো এগুলো আমি লাস্ট ক্লাসে অলরেডি ডিসকাস করেছি, এইগুলা এখানে আছে। ঠিক আছে, তো ট্রানজিশন হবে কখন? 2000 থেকে 4000-এর মধ্যে থাকলে। ওকে, দেন এখানে দেখো একটা প্রবলেম তোমাদের দেয়া আছে, সেটার মধ্যে কি লেখা আছে দেখো, মানে যা যা বলা হয়েছে ওটার উপর ডিপেন্ড করে রেনল্ডস নাম্বার বের করতে পারছি কিনা। দেন রেনল্ডস নাম্বার বের করতে পারলে সেটার উপর ডিপেন্ড করে আমি কি বলতে পারি ফ্লো এর টাইপটা কি হবে। এই জিনিসটাই জাস্ট ডিফাইন করার জন্য তোমার এখানে দেওয়া হয়েছে আর কি। কি আছে দেখো, অয়েল আছে একটা, মানে যেটা ফ্লুইড, সেটা কি করছে? কাইনেমেটিক ভিসকোসিটি কত স্ট্রোক সেটা তোমাকে বলে দিছে। তার মানে কাইনেমেটিক ভিসকোসিটি তুমি জানো, দেন ইজ ফ্লোয়িং থ্রু এ পাইপ 300 মিলিমিটার ডায়ামিটার, তার মানে ডি তোমাকে দিয়ে দিচ্ছে। দেন টাইপ অফ ফ্লোটা কি হবে সেটা তোমাকে ডিটারমাইন করতে বলা হচ্ছে। আর ডিসচার্জটা তোমাকে এখানে বলে দিচ্ছে। যেহেতু ডিসচার্জ বলে দিছে, তো আমরা জানি আমাদের কন্টিনিউটি ইকুয়েশন থেকে আমরা ডিসচার্জ কিউ ইকুয়ালস টু কি, কিউ ইকুয়ালস টু কি ছিল? এভি ছিল। তার মানে এরিয়া বের করে ফেলতে পারবো, ডায়ামিটার যেহেতু দেওয়া আছে, তার মানে ভেলোসিটি এখান থেকে চলে আসবে। সো আমি যেহেতু রেনল্ডস নাম্বার পেলেই টাইপস অফ ফ্লো জানতে পারি, তার মানে রেনল্ডস নাম্বারটা বের করাটাই আমার মেইন টার্গেট এখানে। সো ভি বের করব আমাদের কন্টিনিউটি ইকুয়েশন দিয়ে, ডায়ামিটার আমাকে অলরেডি দেওয়া আছে, আর কাইনেমেটিক ভিসকোসিটি যেটা দেওয়া আছে সেটা কিন্তু একটা ইউনিটে দেওয়া আছে। সো ইউনিট কনভার্সনটা এখানে ইম্পর্টেন্ট। তোমাকে দেওয়া আছে কি স্ট্রোকসে, তো স্ট্রোকস থেকে যদি আমি হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড এটাতে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 10⁻⁻⁴ দিয়ে ইয়ে করতে হবে। কেন? কারণ ওটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, তোমরা পড়ে আসছো কিন্তু। স্ট্রোকসটা কি সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড না? জি ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মানে স্ট্রোকস, ওয়ান স্ট্রোকস ইকুয়ালস টু সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা তুমি লিখে রাখতে পারো আর কি, তাহলে তোমাদের পরের প্রবলেম গুলো সলভ করতে ইজি হবে। ওকে, তাহলে এখান থেকে সবকিছু আশা করি বের করতে পারবে। রেনল্ডস নাম্বার বের করে দেখা যাচ্ছে কি 29.7, অনেক কম। তার মানে এত কম যেহেতু, তার মানে কি 2000-এর নিচে যেহেতু, তার মানে আমি বলতে পারি এটাকে ল্যামিনার একটা ফ্লো। ওকে, দেন হচ্ছে ভেলোসিটি প্রোফাইল নিয়েও দেখাইছি যে এখানে কি হয়, কোনটা ল্যামিনার কোনটা টার্বুলেন্ট বলো তো? এটা কি এ একটা বি একটা, এটা কি আর বিটা কি? এ লেমিনার। এ ল্যামিনার, বি 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 টার্বুলার। টার্বুলেন্ট। বি হচ্ছে টার্বুলেন্ট।
টার্বুলেন্ট ফ্লো যত হয় তত কি মানে ভেলোসিটিটা অলমোস্ট মার্জ হয়ে দেখা যায় একটা মোটামুটি একটা কাছাকাছি মিন ভেলোসিটিতে তারা যায়। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমি যদি বলি যে ল্যামিনার ফ্লো এটা, তাহলে আমি এক পাশে কিন্তু দেখতে পাচ্ছি ভিসি যদি ইন্ডিকেট করি সেন্টার পয়েন্টে কতটুকু ভেলোসিটি সেটা এই পয়েন্টে, এবং টার্বুলেন্ট ফ্লো এর জন্য এটা হচ্ছে এই পয়েন্টে। আর ভি যদি আমি মিন ভেলোসিটি বলি, তাহলে মিন ভেলোসিটি সবগুলোকে অ্যাভারেজ করে আমি যেটা পাবো সেটা, এই অ্যাভারেজটা এইটার জন্য ধরলাম এটা। তাহলে এই জায়গাটায় যদি মিন ভেলোসিটি থাকে, তাহলে এই দুটার ডিফারেন্স যদি আমি করি বা হচ্ছে রেশিও করি, রেশিও করলে আমার কি আসবে দেখো। ল্যামিনার ফ্লো এর জন্য ভিসি, সরি ভি ডিভাইডেড বাই ভিসি যদি করি, তাহলে ভিসির ভ্যালুটা কিন্তু অনেক বড়, আর টার্বুলেন্ট ফ্লো এর জন্য ছোট। তার মানে রেশিও করলে বোঝাই যাচ্ছে তোমার ল্যামিনার ফ্লো এর জন্য কি হবে, অনেক কম আসবে রেশিওটা, আর টার্বুলেন্ট ফ্লো এর জন্য অনেক বেশি আসবে। কারণ দেখা যাচ্ছে অলমোস্ট কি, ভিসি যদি আমি ল্যামিনার ফ্লো এর জন্য বলি, এইটার অলমোস্ট দ্বিগুণ বলা যেতে পারে। তো একটু যদি নিচের দিকে এসে দেখি, এই যে দেখো, বিভিন্ন সায়েন্টিস্ট অনেক পরীক্ষা টরীক্ষা করে দেখছে আর কি, যে রেনল্ডস নাম্বার যদি এত হয় তাহলে কি হয়, ভেলোসিটি মানে মিন ভেলোসিটির সাথে আমার সেন্টার পয়েন্ট বা ম্যাক্সিমাম ভেলোসিটি যেটাকে আমরা বলি, দেখাইছিলাম আমি ভিএম দিয়ে তোমাদেরকে ইন্ডিকেট করেছিলাম। সো ম্যাক্সিমাম ভেলোসিটির রেশিও যদি করি আমি, তাহলে কি পাচ্ছি দেখো 0.5। তার মানে রেনল্ডস নাম্বার যত কম, মানে ল্যামিনার ফ্লো যদি থাকে, সেক্ষেত্রে কি হয়, আমার ম্যাক্সিমাম ভেলোসিটির সাথে মেইন ভেলোসিটির রেশিওটা অলমোস্ট কি 2, অথবা বলতে পারো 0.5, উল্টা করে যদি বলি আর কি। আচ্ছা, দেন হচ্ছে তোমার 2000 পর্যন্ত যদি থাকে তাহলে এটা ল্যামিনার। দেন এর থেকে যদি ক্রস করে যায় তাহলে কি 3000 রেঞ্জে, সেটা কি ট্রানজিশনাল জোনে আছে। সো ট্রানজিশন ফ্লো যদি হয় তখন কি 0.75 বা সরি 71। আর এর থেকেও যদি আস্তে আস্তে বাড়ে তাহলে কি, যত বাড়তেছে দেখো ভ্যালুগুলা যত বাড়তেছে তত কি হচ্ছে সেটা, রেশিওটা কিন্তু 1-এর কাছাকাছি যাচ্ছে। ঠিক আছে, সো অলমোস্ট বলা যায় কি 0.8 পর্যন্ত তুমি নিতে পারো আর কি। মানে ম্যাক্সিমাম ভেলোসিটি এবং হচ্ছে মিন ভেলোসিটি রেশিও যদি আমি বলি, তাহলে তারা হচ্ছে তোমার 0.8 বা 81। মানে যত তুমি বাড়াবা বা যত স্পিডে যাবে, সেটার মিন ভেলোসিটি আর হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি কি হয়, অলমোস্ট কাছাকাছি আসে আর কি। তো এটাই জাস্ট একটু দেখানোর জন্য দেওয়া হয়েছে যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা কিভাবে চেঞ্জ হয় আর কিরকম ধরনের ইয়ে থাকে, ডিফারেন্স থাকে তাদের মধ্যে। তার মানে আমি কি বলবো, ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো এর মধ্যে যদি ডিফারেন্স করতে যাই, তাহলে কিন্তু এইটাও আমার একটা পয়েন্ট হিসেবে আমি উল্লেখ করতে পারি কিন্তু সেখানে। ঠিক আছে, তো যত যাচ্ছি সামনে তত কিন্তু তোমাদের হিন্টস বাড়ছে। ক্লাসে যারা মনোযোগ দিচ্ছ এবং নোট নিচ্ছ, আশা করি তোমাদের মানে লিখতে গেলে কোনো সমস্যা হবে না, যে কোনো কোশ্চেন করি লিখতে পারবা। ঠিক আছে, তো এটাই এই পর্যন্ত হচ্ছে আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছি। এখন যদি আমি সামনের দিকে আসি, এই লস নিয়ে আমরা লস গুলাই ক্যালকুলেট করতে যাচ্ছি। সো লস ক্যালকুলেট করতে গেলে এখানে দেখো লস কত ভাবে হতে পারে সেটা শুরুতে দেওয়া হয়েছে তোমাদের। যে প্রথমে যদি আমি বলি লসটা কিসের জন্য হতে পারে, লসটা হতে পারে হচ্ছে তোমার ফ্রিকশনের জন্য। সো ফ্রিকশনের জন্য যে লসটা হয় সেটা কন্টিনিউয়াসলি লস একটা মানে যেখানে পাইপের ফ্লোটা শুরু হয়েছে সেখান থেকে শুরু করে একদম আলটিমেট পয়েন্ট পর্যন্ত যেখানে ফ্লো হয়ে যাচ্ছে, যে তুমি বের করতে চাচ্ছ, সো আলটিমেটলি সব পয়েন্টই কি ফ্রিকশন কন্টিনিউয়াসলি হচ্ছে। সো ফ্রিকশন থাকার কারণে আমার লসটাও হয়ে যাচ্ছে। সো ফ্রিকশনের জন্য যে লসটাকে থাকবে সেটাকে আমরা মেজর লস হিসেবে কাউন্ট করি, এবং সেটাকে যদি তুমি লস কাউন্ট করো, মানে ধরো আর কি, নেগলিজিবল না ধরে ধরো, তাহলে সিস্টেমের মধ্যে মাস্ট বি হেড লসটাকে কাউন্ট করতে গেলে আমাকে ফ্রিকশনটাকে কাউন্ট করতে হবে। আচ্ছা, দেন হচ্ছে মাইনর লস কি কি ক্ষেত্রে হতে পারে, এগুলা জাস্ট লেখা হয়েছে দেখো। কন্ট্রাকশন, মানে একটা মোটা পাইপ আছে তার সাথে একটা চিকন পাইপ অ্যাড করে দিলাম, তাহলে পাইপটা মোটা পাইপ থেকে চিকন পাইপে যাওয়ার সময় কি সাডেনলি একটা কন্ট্রাকশন এর মধ্যে দিয়ে যাবে। সো সেক্ষেত্রে হচ্ছে তোমার ধাক্কা খাওয়াতে তোমার ওখানে কিছুটা লস হবে। দেন আবার এনলার্জমেন্ট, তোমার ছোট একটা পাইপ আছে হঠাৎ করে সে হচ্ছে বড় একটা সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, তখন কি হয়, ক্রস সেকশনের চেঞ্জের জন্য ভেলোসিটির কিন্তু একটা চেঞ্জ হয়ে যায়। সো ভেলোসিটি চেঞ্জ হওয়ার কারণে প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে ভেলোসিটির একটা মানে কি বলবো ফ্রিকশন ওখানে কাজ করে। সো ওই জায়গাটার মধ্যে এনলার্জমেন্টের যে তাদের একটা লস হয়ে যাচ্ছে। সো এটা যদি সাডেন হয় তাহলে মানে তোমার লসটা একটু বেশি হয়। আর যদি গ্রাজুয়ালি তুমি ইয়ে করো, একটা পাইপের সাথে একটা পাইপ কানেক্ট করো, তাহলে লসটা একটু কম হয়। লস তোমার ম্যাম আনস্টেবল আপনার দেখাচ্ছে, কথা শুনতে শোনা পাচ্ছ কি যাচ্ছে এখন? না। কেটে কেটে আসছে। এখন 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 শোনা যাচ্ছে ক্লিয়ার। ম্যাম, কিন্তু মাঝে মাঝে এমন হচ্ছে ম্যাম যে একটু একটু কেটে কেটে আসছে।
মাঝে মাঝে এমন হচ্ছে। হ্যাঁ, আমিও আনস্টেবল লেখা দেখলে হচ্ছে তখন ইয়ে করতেছে আর কি, তোমাদেরকে জিজ্ঞেস করতেছে। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো তাহলে। অবস্ট্রাকশন বলতে বোঝাচ্ছে যে তুমি যদি ফ্লোটাকে কন্ট্রোল করতে চাও, তাহলে কি অনেক জায়গায় আমরা বিভিন্ন ইয়ে রাখি না, মানে ভালভের মতো বা কলের মতো যেটাকে আমরা বলি আর কি, বিভিন্ন পয়েন্টে কিন্তু এরকম রাখা হয়। কোনো কারণে যদি কোনো সিস্টেম লিক হয়ে যায়, তাহলে যাতে ওই সুইচটা আমরা অফ করে দিলে আমরা আমাদের মানে পানির ফ্লোটা বন্ধ হয়ে গেলে তখন দেখা যাবে যে ওয়েস্ট কম হবে। সো এই কারণে বিভিন্ন ভালভ আমরা বিভিন্ন পয়েন্টে লাগাই। তো এই বাল্ব গুলো লাগানোর কারণেও কি হবে, পানিটা ওই ধাক্কা খেয়ে তো যাচ্ছে বাল্বের মধ্যে। সো এই ধাক্কাটা খাওয়ার জন্য অবস্ট্রাকশন কাজ করতেছে, সো ওইখানেও আমার কিছু পরিমাণ লস হয়। সো এই সব জিনিসগুলো তুই মাইনর লসের মধ্যে ধরবা। যত বাল্ব ইউজ করবা সেই অনুযায়ী লস বেশি হবে। আচ্ছা, দেন হচ্ছে বেন্ড। বেন্ড থাকলে মানে হচ্ছে তোমার 90 ডিগ্রিতে বেন্ড যায়, মানে হচ্ছে ধরো, বাসার পাইপ দিয়ে গেছে, তার থেকে তুমি বাসায় লাইনটা নিতেছো, তো ওই পাইপে থেকে কানেকশন যখন দিবা, তখন কি 90 ডিগ্রিতে বা কার্ভ হয়ে তোমার বাসার মধ্যে পানির লাইনটা ঢুকবে। তো সেই ক্ষেত্রে ওই বেন্ডিং এর জন্য কি হয়, একটা লস যায়। সো আলটিমেটলি যদি আমি হেড লস কে, এখানে বড় হাতের এইচ লিখছে, তো সো বড় হাতের এইচ না লিখে তুমি এইচ এল লিখতে পারো। হেড লস, টোটাল হেড লস ইকুয়ালস টু কি হবে, এইচ এফ মানে ফ্রিকশনের জন্য হেড লস, প্লাস কন্ট্রাকশনের জন্য হেড লস, এক্সপানশনের জন্য হেড লস, গেট ভালভ যাই থাকুক না কেন সেটার জন্য অবস্ট্রাকশন থাকছে। সো ইকুয়েশন আছে, আস্তে আস্তে আসতেছে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে বেসিক জিনিসগুলোকে দেখা দিচ্ছি আর কি। ওকে, দেন এখানে একটা কথা বলছে, দেখো নিচের দিকে সেকশন বি তে মনে হয় একটু বলা হয়েছিল। বাকি সেকশন গুলো হচ্ছে অনলাইনে যেহেতু হয়েছে, আমরা টাইম পাইনি দেখো বলতে পারিনি। দেখো খেয়াল করো, সবার জন্য আবার বলে দিচ্ছি। আমরা নর্মালি যখন পাইপ সিস্টেম ডিজাইন করতে যাই, তখন দেখি খুব লম্বা পাইপ যদি হয়ে থাকে, এবং সেটা কত লম্বা হবে সেটা আবার ডিপেন্ড করার ব্যাপার। সো তোমার লেন্থ ডিভাইডেড বাই ডায়ামিটারের রেশিও যদি তোমার 1000-এর থেকে বেশি হয় বা 1000-এর সমান হয়, তখন তুমি বলতে পারো কি সেটা পাইপটা এনাফ পরিমাণ লম্বা, মানে ডায়ামিটারের তুলনায় লেন্থ অনেক লম্বা। তো যদি খুব লম্বা পাইপ হয়, সেক্ষেত্রে আমি হচ্ছে শুধুমাত্র মেজর লসটাকে কাউন্ট করলেই হচ্ছে, আমি মাইনর লস গুলাকে নেগলেক্ট করতে পারি। ঠিক আছে। আর যদি এরকম হয় যে তোমার লেন্থ ডিভাইডেড বাই ডায়ামিটারের রেশিও 1000-এর তুলনায় কম, সেক্ষেত্রে সেটাকে আমরা শর্ট পাইপ বলে ডিফাইন করি। এবং শর্ট পাইপের ক্ষেত্রে তুমি তোমার ফ্রিকশন লস, দেন হচ্ছে মাইনর যেই লস গুলো আছে, সবগুলোকে তোমার লস হিসেবে কাউন্ট করে তারপর হচ্ছে তোমাকে টোটাল হেড লসটাকে কাউন্ট করতে হবে, দেন পাইপ সিস্টেম ডিজাইনের জন্য আগাইতে হবে। ঠিক আছে, এটুকু পর্যন্ত কি সবাই ক্লিয়ারলি শুনতে পাইছো? জি ম্যাম। ওকে ভাই, ঠিক আছে। এই যে দেখো, আমি যে বারবার করে বলছিলাম যে তোমাদের হেড লসটাকে ক্যালকুলেট করা দেখাবো, বা কিভাবে আসছে সেটাকে দেখাবো। তো দেখানোর জন্য তারা কি করছে দেখো, এই যে সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করছে, করার সময় তারা স্পেসিফিকলি বলে দিছে যে ল্যামিনার ফ্লো যদি হয়, ঠিক আছে, ল্যামিনার ফ্লো যদি হয় তাহলে ফ্রিকশন লস, তার মানে কি মেজর লস কিন্তু এখন কাউন্ট করতেছি আমরা, আমরা এখনো মাইনর লসে যাইনি। ঠিক আছে, তো মেজর লস কাউন্ট করার সময় ল্যামিনার ফ্লো যদি হয়, সেই ক্ষেত্রে তোমার কি বলতেছে দেখো, হাজেন পয়জুলিয়াম একজন সায়েন্টিস্ট আছে, তিনি একটা হচ্ছে তোমার ইকুয়েশন ডেভেলপ করেছে, যেটা শুধুমাত্র ল্যামিনার ফ্লো হলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তার মানে তোমাকে আগে কি করতে হবে, ফ্লোটাকে ডিফাইন করে নিতে হবে যে ফ্লোটা কি টাইপের, তারপরে তোমাকে এই ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করতে হবে। আর যদি কোশ্চেনে স্পেসিফিকলি বলে দেয় যে হচ্ছে ল্যামিনার ফ্লো, তাহলে তো তুমি ডিরেক্টলি ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারো। ওকে, আমি হচ্ছে ডিরাইভেশনে যাচ্ছি না, ডেরিভেশনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমার কাছে যেটা মনে হয় যে পাইপ ফ্লো সিস্টেমটাকে আমি ডিজাইন করতে পারছি কিনা, প্যারামিটার গুলা কোনটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো তোমরা ধরতে পারছো কিনা, সেটা বেশি ইম্পর্টেন্ট। সো এখানে ডিরাইভেশনটাকে আমি ফোকাস করছি না। দেখো তোমরা একবার পড়লে আশা করি বুঝতে পারবা, খুব সমস্যা হওয়ার কথা না। যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে দেখতে পারো, জিনিসগুলো বোঝার কথা। ওকে, এখানে যেটা লাগবে, এই যে দেখো এই ইকুয়েশনটাতে খেয়াল করো, এখানে এইচ এফ মানে হচ্ছে ফ্রিকশনের জন্য তোমার কতটুকু লস হবে, সেটা ইকুয়ালস টু কি লিখেছে দেখো, 32 একটা কনস্ট্যান্ট। এল, এলটা হচ্ছে তোমার পাইপের লেন্থটাকে ইন্ডিকেট করতেছে, বা হচ্ছে তুমি বলতে পারো হেড লসটা তুমি একটা সেকশন থেকে, সেকশন 1 থেকে সেকশন 2 আমরা যেরকম ড্রয়িং করেছিলাম, মানে ইয়েগুলো দেখাইছি, ফিগার গুলো আমরা ড্র করতাম, যে সেকশন 1 একটা পয়েন্ট ধরে নিতাম, সেকশন 2 একটা পয়েন্ট ধরে নিতাম, তাহলে সেকশন 1 থেকে সেকশন 2 পর্যন্ত কতটুকু লেন্থ, সেই জায়গাতে আমি হেড লসটাকে কাউন্ট করব। তার মানে হেড লস যেই জায়গাটুকুতে কাউন্ট করব সেই জায়গার লেন্থ, তারপরে নিউটা হচ্ছে আমার কাইনেমেটিক ভিসকোসিটি, ভিটা কি, ভিটা হচ্ছে মিন ভেলোসিটি, ক্রস সেকশনাল মিন ভেলোসিটি, এই যে লেখা আছে, দেন ডিভাইডেড বাই কি, জি, জি মানে হচ্ছে আমাদের কি বলে,
গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যেটা সেটা, আর ডি হচ্ছে ডায়ামিটার স্কোয়ার। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি কি ফ্রিকশনটা কিসের কিসের উপর ডিপেন্ড করতেছে। এক নাম্বার, লেন্থ তো হচ্ছে আমি কতটুকু জায়গার মধ্যে করছি সেটার উপর, এটার দেখলাম। দেন কাইনেমেটিক ভিসকোসিটি, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাকেও বাদ দিলাম, তাহলে থাকতেছে কি ভেলোসিটি আর ডায়ামিটার। তার মানে ভেলোসিটির সাথে মোটামুটি বলতে গেলে কি হয় প্রপোর্শনাল রিলেশন, আর ডায়ামিটারের সাথে রুট করে, সরি রুট বলতেছি স্কোয়ার করে, দেন হচ্ছে তার ইনভার্স রিলেশন। ঠিক আছে। সো এখানে যদি আহ লাস্ট ক্লাসে যেটা দেখিয়েছিলাম, যদি ওপেন করি, স্ক্রিন দেখতে পাচ্ছো? জি জি ম্যাম। ম্যাম। আজকে রেসপন্স খুবই কম, সবাই কি ঘুমায় ঘুমায় ক্লাস করছো নাকি শুক্রবার দিন দেখে? না ম্যাম, না ম্যাম। না ম্যাম আছে। না ম্যাম আছে। 77, প্রেজেন্ট ম্যাম। 77 আছো? জি ম্যাম আছি। রেসপন্স, ওকে ফাইন। বুঝতে পারছো তুমি এই কথা? জি ম্যাম। বুঝতে পারছো, ওকে ফাইন। লাস্ট ক্লাসে তো এটা দেখিয়েছিলাম আমি ক্লাসে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। আমি কার কথা শুনতে পাচ্ছি না। ম্যাম আপনার নেটে মেবি প্রবলেম। রাফি, ম্যাম কথা আটকে আসে আপনার। আমি যাদেরকে ডাকছি বা কল করছি তার দ্বারা যদি রেসপন্স না করে, আমি ধরে নিব তারা হচ্ছে ক্লাস করছো না। অ্যাবসেন্ট থাকবা কিন্তু। আছি ম্যাম। কে আছো? আইডি কত বলো? 77। কে বললো আছো? মনে হচ্ছে আমি স্ক্রিনকে ক্লাস করাচ্ছি। রাফি নাই? ম্যাম ও কিন্তু বলছে ম্যাম সিয়ার আছে। রাফি? শুনছি। রোদেলা? আছি মিস। ওকে। মাহিন? জি ম্যাম আছে। আচ্ছা, আবিদ, না সরি আবেদ। জি ম্যাম আছে। ওকে। লাস্ট ক্লাসে কি আমি এটা দেখিয়েছিলাম? জি ম্যাম। জি ম্যাম। এখন ম্যাম আপনার কথা শোনা আম- যাচ্ছে না। ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। আম- আমার কথা লাস্ট, মানে যেই স্ক্রিনটা দেখাচ্ছি আমি, এটা কি লাস্ট ক্লাসে দেখিয়েছি নাকি দেখাই নাই? জি ম্যাম দেখাইছেন। নেট কানেকশন। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে?
জি ম্যাম, এখন জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যালো। জি ম্যাম। ম্যাম শোনা যাচ্ছে। ওকে, ম্যাম আপনার কথা শোনা যাচ্ছিল না এতক্ষণ। ম্যাম শোনা যাচ্ছিল না মিস। এতক্ষণ শোনা যাচ্ছিল না। এতক্ষণ আমি না হচ্ছে মাঝে কথা বললাম কিছুক্ষণ, দেখি কেউ রেসপন্স করতেছে না, এই জন্য কথা বলা অফ করে দিচ্ছি। ঠিক আছে, এখন শুনতে পাচ্ছো? জি ম্যাম। জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি হচ্ছে লাস্ট ক্লাসে এটা দেখিয়েছিলাম। এটা হচ্ছে তোমাদের বলেছিলাম যে ল্যামিনার ফ্লো যদি হয় তাহলে হেড লসটা তোমার কি ভেলোসিটির সাথে প্রপোর্শনাল রিলেশন থাকবে। আর টার্বুলেন্ট ফ্লো যদি হয় সেক্ষেত্রে ভেলোসিটির সাথে একটা পাওয়ার করে রিলেশন থাকবে। তো এটার সাথে যদি আমি ম্যাচ করাই আজকের ইয়েটা, তাহলে হচ্ছে দেখো তোমার কোনটা আসতেছে, এই যে এখন দেখতে পাচ্ছ স্ক্রিন, পিডিএফটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। ওকে, ফাইন। পিডিএফটার মধ্যে এখানে খেয়াল করো, এই যে যে লসটাকে আমি বলছি হেড লস, হেড লসটা বা হচ্ছে ফ্রিকশনের জন্য যে মেজর লসটা হবে সেটা ভেলোসিটির সাথে কি প্রপোর্শনাল রিলেশন। তার মানে এর উপরে কোনো পাওয়ার নাই, পাওয়ার হচ্ছে কি ওয়ান বলতে পারি আমি। তার মানে এখন কি আগেটার সাথে রিলেশন পাচ্ছো কিছুটা? জি ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা যদি সামনে প্রসিড করি, দেখো ল্যামিনার ফ্লো যদি হয় সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশন ইউজ করে, মানে HF = 32 L নিউ ভি ডিভাইডেড বাই GD², এই ইকুয়েশনটা ইউজ করে আমি কি করব, আমার হেড লসটাকে কাউন্ট করব যদি আমার ল্যামিনার ফ্লো হয়। এখন এটাকেই তোমার হচ্ছে হাজেন নামের একজন সায়েন্টিস্ট বের করেছে। দেন সাইমultaneously মানে ওই টাইমেই আরো একজন সায়েন্টিস্ট আছে পয়জিলিয়াম, তিনি হচ্ছে তোমার দুইজন মিলে হচ্ছে এই ইকুয়েশনটা বের করেছে আর কি। তো এই কারণে হচ্ছে হাজেন পয়জিলিয়াম ইকুয়েশনটাকে বলা হয় আর কি। তো এই ইকুয়েশনটার মধ্যে যদি খেয়াল করো যে তোমার যদি সান্দ্রতা আমরা যেটা পড়ে আসি ভিসকোসিটি, এটাকে বের করতে যাই, তখন আমি এই ইকুয়েশন অ্যাপ্লাই করে কিন্তু বের করতে পারি। কিভাবে বের করব, এই নিউ যেই ভ্যালুটা আছে সেখানে হচ্ছে আমার মিউ মানে হচ্ছে আমার সান্দ্রতার ইয়েটা রাখবো ডিভাইডেড বাই জি, ওইটাকে রেখে আমি এখান থেকে HF এই ভ্যালুটা যদি আমার জানা থাকে, কিভাবে জানা থাকবে, যেমন ধরো আমি একটা সেকশনে তোমার কোনো ইয়ে যদি না থাকে, কি বলে এলিভেশন হেডের ডিফারেন্স মানে হচ্ছে তোমার পাইপটা যদি হরাইজন্টাল থাকে তাহলে কি হবে, Z1 = Z2 হবে। তার মানে Z1 Z2 ইকুয়াল হয়ে গেলে দুই পাশ থেকে চলে গেল। দেন ভেলোসিটি যদি কাছাকাছি সেকশন হয় তাহলে ভেলোসিটি মনে করলাম যে সেম থাকতেছে, তাহলে ভেলোসিটি হেডের ডিফারেন্সও সেম হয়ে গেল। তাহলে ওইখান থেকে তোমার ভেলোসিটি হেডও চলে যাচ্ছে দুই পাশ থেকে। দেন তোমার ইয়েও চলে যাচ্ছে, কি বলে এলিভেশন হেডটাও চলে যাচ্ছে। সো আলটিমেটলি থাকতেছে কি প্রেসার হেড। সো প্রেসার হেডের সাথে যদি আমি রিলেশন করি, দেখো প্রেসার হেড এর ডিফারেন্স মানেই কি আমার লসের মানে লস কতটুকু হবে সেটাই। সো এখানে তোমার হেড লসটাকে রাখা হয়েছে, সো H1 - H2 মানে হেড দুইটা ডিফারেন্স, যেটাকে আলটিমেটলি আমি বলতে পারি কি প্রেসারের ডিফারেন্স। সো এটা রাখলো, রাখার পর দেখো বাকি 32 L V এই দুটোকে নিচে নেওয়া হয়েছে, আর D² যেটা আছে সেটা উপরে চলে গেছে। আর এই গামা ভ্যালুটা রাখা হয়েছে, সো তোমার শুরুতে রাখা হয়েছিল, পরে কই P/গামা, তো সো এই কারণে হচ্ছে এই পাশ থেকে চলে গেছে আর কি। সো আলটিমেটলি এখান থেকে আমার সব জিনিসগুলো নোন। সো নোন থাকলে আমি কি করে ফেলতে পারবো, এখানে নিউ এর ভ্যালুটা ইজিলি কিন্তু বের করে ফেলতে পারবো। তার মানে হচ্ছে তুমি কি পাচ্ছ এখান থেকে, তোমার ফ্লুইডের একটা প্রপার্টি তুমি এই ইকুয়েশন থেকে বের করে ফেলতে পারছো আর কি। সো এটাই এখানে দেখানো হয়েছে। সিমিলার এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে প্রবলেমটা সলভ করা হয়েছে আর কি। সো ইকুয়েশনটা দেখলে বুঝতে পারবে যে ল্যাবরেটরি একটা এক্সপেরিমেন্ট করা হয়েছে একটা ক্রুড অয়েল বা ফ্লুইডের উপর। সেটার মধ্যে কি করা হচ্ছে, দেখো পাইপ ডায়ামিটার বলে দেওয়া আছে, তার মানে আমার
আমার ইকুয়েশনটা দিকে যদি হচ্ছে তোমার দুইটা সেকশনের মধ্যে কতটুকু লেন্থ ডিফারেন্স আছে সেটা লাগে, আর হচ্ছে ভেলোসিটিটা লাগে। সেখানে ডায়ামিটার দেওয়া হয়েছে, ভেলোসিটি বলে দেওয়া আছে। দেন বলা হচ্ছে কি প্রেসার ডিফারেন্স ইন দিস এক্সপেরিমেন্ট এ প্রেসার ডিফারেন্স অফ 180 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এতটুকু প্রেসার ডিফারেন্স থাকতেছে কোথায়, রেকর্ডেড ফ্রম টু প্রেসার গেজ, মানে দুইটা প্রেসার গেজ দুইটা পয়েন্টে বা একটা সেকশন 1 একটা সেকশন 2 তে ইনসার্ট করা হয়েছে। সো সেকশন 1 এবং সেকশন 2 এর মধ্যে তোমার লেন্থের ডিফারেন্সটা কতটুকু, 8 মিটার। ঠিক আছে। সো এখানে তুমি যদি খেয়াল করো, এই যে এল হচ্ছে 8 মিটার, সেকশন 1 থেকে সেকশন 2 পর্যন্ত লেন্থ, প্রেসারের ডিফারেন্স হচ্ছে এটা, আর ভেলোসিটি তো দেয়া আছে, ডায়ামিটারও দেয়া আছে। তো সবগুলো যদি আমি এখানে ইকুয়েশনের মধ্যে বসাই দিই, তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি কি আমার নিউ এর ভ্যালু কত হবে, সেটা হচ্ছে তোমার এটা, মানে ভিসকোসিটির ভ্যালুটা। ঠিক আছে। এখানে কিন্তু কাইনেমেটিক ভিসকোসিটি লিখে নাই। যদি আমার কাইনেমেটিক ভিসকোসিটি দেওয়া হইতো, তাহলে আমি কি করতাম, এটাকে ডিভাইডেড বাই রো করতে হইতো কিন্তু আমাকে। ঠিক আছে। তো ডিভাইডেড বাই রো করতে গেলে আমার ডেন্সিটি লাগবে, যেহেতু ক্রুড অয়েল, তার মানে এর জন্য আমাকে স্পেসিফিক গ্র্যাভিটি অথবা ডিরেক্টলি তোমার ডেন্সিটি বলে দিতে হবে। ঠিক আছে। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? দেখো তো। ইয়েস ম্যাম। জি ম্যাম। ওকে। দেন হচ্ছে এই ফ্লোটা হচ্ছে তোমার ল্যামিনার না হয়ে টার্বুলেন্ট হয়ে যায়, তাহলে কি হবে? সেক্ষেত্রে দেখো অন্য আরো দুইজন সায়েন্টিস্ট আছে, উইচ ব্যাচ ইকুয়েশন বলা হয় তার নাম অনুসারে এটাকে। সো তার জন্য কিছু দেওয়া হয়েছে এখানে, যে তোমার কি করবা, কিছু ল বা হচ্ছে তিনি এক্সপেরিমেন্ট করার পর কিছু জিনিস হচ্ছে তোমার কি বলবো অবজার্ভ করেছে। তো সেই অবজারভেশন গুলাকে তিনি হচ্ছে পয়েন্ট আকার এখানে লিখতেছে। দেখো এখানে কি লিখছে, হেড লস, ফ্রিকশনাল হেড লস বা মেজর লস যেটা আছে, সেটা টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে কি করে, নর্মালি তোমার দেখা যায় কি এটা কি এর সাথে কি, এটা কি, এটা হচ্ছে রাফনেস হাইট। এটা মানে যত বেশি সারফেসটা রাফ হবে কে এর ভ্যালু তত বেশি হবে। ঠিক আছে। সো রাফনেস এর সাথে ডিপেন্ড করে, তার মানে লস তত বেশি হবে যত রাফনেস বেশি থাকবে, তাহলে দুইটার রিলেশন হচ্ছে প্রপোর্শনাল। দেন হেড লসটা কিসের উপর ডিপেন্ড করতেছে দেখো, এখানে সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করতেছে। কথা শুনতে পাচ্ছ না কেটে কেটে যাচ্ছে? ম্যাম কেটে কেটে যাচ্ছে। কথা শুনতে পাচ্ছ নাকি কেটে কেটে যাচ্ছে? ওকে, কতটুকু একটু ক্লিয়ার কেটে শুনতে কেটে পাইছো? আসছে বাট শুনতে পাচ্ছি, বুঝতে পারতেছি। ম্যাম বোঝা বুঝতে যাচ্ছে পারছো? অত। ওকে ফাইন, ঠিক আছে তাহলে। ওকে, বুঝতে না পারলে আমাকে একটু থামায় বলো, যে যেই পর্যন্ত ক্লিয়ার বুঝতে পারছো তারপরে আবার আমি লাগলে বলবো, সমস্যা নেই। ঠিক আছে, হ্যাঁ তাহলে ম্যাম। এখানে কি বলা হচ্ছে দেখো, ফ্রিকশনাল লস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কি, এরিয়া, সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করতেছে। তার মানে সারফেস এরিয়া যত বেশি হবে, তার মানে স্বাভাবিক যত সারফেস বেশি থাকবে তত কি আমার লসের পরিমাণটা বেড়ে যাবে। তো এটাও হচ্ছে আমার প্রপোর্শনাল। আর এই জায়গার মধ্যে দেখো ডায়ামিটারের উপর ডিপেন্ড করতেছে, ডায়ামিটার যত বড় তত কি তোমার ওই লসের সাথে রিলেশন বাড়বে। দেন হচ্ছে এল বা লেন্থ যত বড় হবে সেক্ষেত্রেও কিন্তু লসটা বেশি হবে। এটা একটা গেল। দেন আরেকটা জিনিস বলা হচ্ছে যে তোমার পাইপের যে লসটা আছে সেটা হচ্ছে ইনভার্সলি অ্যাজ সাম পাওয়ার অফ পাইপ ডায়ামিটার। তার মানে ডায়ামিটারের সাথে পাইপের ইনভার্স রিলেশন এবং ডায়ামিটারের সাথে ইনভার্স রিলেশনটাও একদম প্রপোর্শনাল না, সেটাও কি করতে হয়, একদম পাওয়ারটা কিছু অ্যাপ্লাই করতে হয়। সেটা কত পাওয়ার সেটা বিভিন্ন এক্সপেরিমেন্ট করে তোমাকে বের করতে হবে। ঠিক আছে। তো বের করছে ওনারা অলরেডি। সো এটাও ধরলাম, এই পাওয়ারটা ধরে নিচ্ছে এক্স। তারপর বলা হচ্ছে ভেলোসিটির সাথে মানে ডিফারেন্স থাকে, মানে রিলেশন আছে। সো সেই রিলেশনটা কিরকম, ভি টু দি পাওয়ার এন, আমরা যেটা দেখিয়েছিলাম। ঠিক আছে। আহ দেখতে পাচ্ছ এটা, ইয়ে কি বলে, পাওয়ার পয়েন্ট দেখতে পাচ্ছ না ম্যাম, নাকি পিডিএফ দেখতে পাচ্ছ? না ম্যাম, পিডিএফ দেখা যায় না। জাস্ট পিডিএফটা ম্যাম। পিডিএফটা দেখা যায় এখন? না ম্যাম, পিডিএফ। ওকে, এখন দেখা যাচ্ছে? জি জি ম্যাম। ম্যাম। এখন আশা করি দেখা যাচ্ছে। ঠিক আছে। এই যে এখানে যে বলেছিলাম যে হেড লসটা কিসের উপর ডিপেন্ড করবে, তোমার যখন ল্যামিনার ফ্লো তখন তো লিনিয়ার রিলেশন একটু আগে দেখলাম ইকুয়েশনের মধ্যে। দেন টার্বুলেন্ট ফ্লো এর ক্ষেত্রে ভি এর উপর কি থাকবে, একটা পাওয়ার থাকবে, সেটার সাথে প্রপোর্শনাল। সো আমরা ওইটাই এখানে দেখাইছি,
বইয়ের মধ্যে যেটা দেখলাম আমরা, ডার্সি উইসব্যাচ ইকুয়েশনের মধ্যে তার যে অবজারভেশন ছিল, সেই অবজারভেশনটা এরকম যে হেড লসটা কিসের উপর ডিপেন্ড করবে, ভি টু দি পাওয়ার এন। ঠিক আছে, তার মানে একটা পাওয়ার সাথে হচ্ছে রিলেশনটা হবে। ওকে, সেটা থাকলো। দেন তোমার হচ্ছে তোমার ভিসকোসিটি, সেটার সাথে একটা রিলেশন আছে। সেটার সাথে কিভাবে রিলেশন আছে দেখো, সাম পাওয়ার অফ দ্য রেশিও অফ ভিসকোসিটি টু ডেন্সিটি। তার মানে হচ্ছে তোমার ওই নিউ যে ভ্যালুটা আছে, সরি মিউ যেই ভ্যালুটা আছে, মানে যেটাকে আমরা ভিসকোসিটি পড়ে আসছিলাম, সেই মিউ এর সাথে হচ্ছে আমি যদি ডেনসিটি ডিভাইড করি তাহলে হচ্ছে আমি কাইনেমেটিক ভিসকোসিটি পাই। সো সেই কাইনেমেটিক ভিসকোসিটির উপর কিছু পাওয়ার দিব, তার সাথে হচ্ছে প্রপোর্শনাল রিলেশন কার করবে, এই ফ্রিকশনের। ওকে, তাহলে এইটাই যদি আমি সবকিছু মিলিয়ে দেখি, তো আলটিমেটলি আমার ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এরকম হবে। কে প্রাইম একটা, যেহেতু সবগুলো প্রপোর্শনাল রিলেশন, তার মানে তুমি একটা কি আনবা, সাথে একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো। তো এই কে প্রাইমটা হচ্ছে সেই কনস্ট্যান্ট প্রপোর্শনাল রিলেশনটাকে ওঠানোর জন্য। দেন কে এর সাথে প্রপোর্শনাল, এই যে শুরুর 1 নম্বর অবজারভেশন থেকে কে, যেটা রাফনেস এরটাকে ইন্ডিকেট করে। দেন তোমার সারফেসটার উপর ডিপেন্ড করতেছে। তো সারফেসটা কি, পাই ডি এল। দেন হচ্ছে ডায়ামিটারের উপর ডিপেন্ড করতেছে ইনভার্সলি এবং কিছু পাওয়ার দিয়ে, তো বাই এন। দেন কাইনেমেটিক ভিসকোসিটি, এইটাই কাইনেমেটিক ভিসকোসিটি টু দি পাওয়ার আর রাখলাম। সো আলটিমেটলি সবগুলোকে যদি আমি একসাথে করি, সো দেখতে পাচ্ছি কি, এই যে যা যা ভ্যালু আছে সবগুলা ম্যাম কি স্মল কনস্ট্যান্ট। সো সবগুলা কনস্ট্যান্টকে একসাথে নিয়ে এসে আমি, ম্যাম হ্যালো, স্মল কেটা আমি কোথা থেকে তোমার আসলো? স্মল স্মল লেটারের যে কেটা কে, ম্যাম, এটা ওইটা কোথা থেকে আসলো? জি ম্যাম। স্মল কেটা হচ্ছে তোমার রাফনেসটাকে ইন্ডিকেট করে। এই যে শুরুতে তোমার বলা হয়েছে যে রাফনেসটাকে ইন্ডিকেট করার জন্য আমি কেটা রেখেছি, সেইটাকে। ঠিক আছে, কেটা নিয়ে আমি আরো ডিসকাস করবো, সমস্যা নেই। কে তুমি আপাতত এভাবে চিন্তা করো যে কেটা হচ্ছে একটা রাফনেস ইন্ডিকেট করে, রাফনেস হাইট কতটুকু সেটা। ঠিক আছে, রাফনেস হাইট যত বেশি হবে তত রাফ সারফেস হবে। তো রাফ সারফেস যত হবে তোমার ফ্রিকশন কি হবে, তত বেশি হবে, বোঝা যায় কিন্তু, তাই না? সো সেটাই প্রপোর্শনাল রিলেশন বলছে এখানে। সো এই সব জিনিসগুলোকে একসাথে নিয়ে আসলো, দেন এল ডিভাইডেড বাই ডি টু দি পাওয়ার এম আর ভি টু দি পাওয়ার এন এই পর্যন্ত রাখলো। সো এই পুরোটাকে হচ্ছে টোটাল কে বলে দিচ্ছে। সো আলটিমেটলি আমি এখান থেকে যদি রিলেশন দেখি, আমার হেড লস কি হবে, ভি বা মিন ভেলোসিটির সাথে একটা পাওয়ার বসাইলে তার সাথে প্রপোর্শনাল, এবং ডায়ামিটারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল এবং কিছুটা পাওয়ার হিসেবে থাকবে কিছু। ওকে, তো তিনি কি করছে, বিভিন্ন এক্সপেরিমেন্টের রেজাল্ট টেজাল্ট নিয়ে সবগুলোকে হচ্ছে গ্রাফে প্লট করে আলটিমেটলি আমাদের জন্য এই পাওয়ার গুলাকে বের করে দিচ্ছে আর কি। ঠিক আছে, তো সেই পাওয়ারটাকে বের করে হচ্ছে তিনি এভাবে রাখছে, এই যে দেখো এভাবে রাখলো। রাখার পর আলটিমেটলি আমি এটাকে এইভাবে ইকুয়েশন হিসেবে ইউজ করি। সো এখানে যদি আমি দেখি এই ইকুয়েশনটা থেকে এই ইকুয়েশনে চলে আসছে আর কি। সো এটার মধ্যে কি, এইচ এফ টা হচ্ছে আমার হেড লস, ফ্রিকশনাল হেড লস। সো এফ টা কি, এফ টা হচ্ছে আমার ফ্রিকশন ফ্যাক্টর বা ফ্রিকশন কোফিসিয়েন্ট। সেটা আমাকে কোশ্চেনে বলে দেওয়া থাকবে, আমার সারফেসের রাফনেস এর উপর ডিপেন্ড করবে, কিসের কিসের উপর ডিপেন্ড করবে এটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। সারফেসের রাফনেস এর উপর ডিপেন্ড করবে, তারপর হচ্ছে কি তোমার কাইনেমেটিক ভিসকোসিটি যেটা আছে সেটার উপরও কিন্তু ডিপেন্ড করবে, বা ডেন্সিটির উপরও ডিপেন্ড করবে। সো এই হচ্ছে আমার ফ্রিকশন ফ্যাক্টর। তার সাথে কি এল, তুমি কোন দুইটা সেকশনের মাঝে মানে কতটুকু লেন্থের জন্য তুমি এই যে বের করতে যাচ্ছ সেটার উপর ডিপেন্ড করবে। দেন ডায়ামিটারের উপর ডিপেন্ড করবে, সাথে কি থাকতে যায়, ভি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস জি। তার মানে এই ভি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস জিটাকে কি আমি বলতে পারি না, ভেলোসিটি হেড বলা যায়। জি ম্যাম। এই পোর্শনটা ভি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস জি ভেলোসিটি হেড কিন্তু। তার মানে তুমি বুঝতে পারছো কি, এখানে ভেলোসিটি হেড যদি তুমি জানো, তাহলে কি ফ্রিকশন ফ্যাক্টরের সাথে তো অবশ্যই একটা রিলেশন আছে, এবং বাকি যে জিনিসগুলো আছে এটা কিসের উপর ডিপেন্ড করবে, তোমার স্ট্রাকচারের জন্য। যে কোনো একটা পাইপ সিস্টেম যদি তুমি ডিজাইন করো তখন কি তোমার লেন্থটা ডিফাইন করা থাকবে, ডায়ামিটারও ডিফাইন করা থাকবে। সো আলটিমেটলি সবগুলো যদি কনস্ট্যান্ট হিসেবে চিন্তা করো, তো থাকতেছে কি ভেলোসিটি হেডের উপর ডিপেন্ড করতেছে। মানে ভেলোসিটি যত বেশি চেঞ্জ হবে সে অনুযায়ী হেড লসটাও তোমার তত কি হবে, চেঞ্জ হবে। ওকে, সো এই ইকুয়েশনটাকেই বলা হয় কি ডার্সি উইসব্যাচ ইকুয়েশন বা ফর্মুলা। ঠিক আছে, সো এই ইকুয়েশনটা তিনি ডেভেলপ করার পর আরো কিছু প্রবলেম দেখেছে, অন্যান্য আরো সায়েন্টিস্ট আছে তারা এক্সপেরিমেন্ট করছে, তাদের রেজাল্টের সাথে কি চেঞ্জ আসে সেগুলো দেখানো হয়েছে আর কি এখানে। সো ডার্সি উইসব্যাচ যে ইকুয়েশনটা আছে সেটার মধ্যেও কিছু লিমিটেশন আছে। তিনি দেখেছে কি, দেখো এক্সপেরিমেন্টের পর টার্বুলেন্ট ফ্লো এর জন্যই এই যে আমরা বলছি ভি স্কয়ার, মানে হচ্ছে কি ভেলোসিটির উপর স্কয়ার আকারে সেটা মানে হয়, চেঞ্জ হয়। বাট দেখা গেছে কি, যদি তুমি ফ্রিকশন ফ্যাক্টরটা ওই আগের যে মানে ওনারা যে ফ্যাক্টরটা ডিফাইন করেছে সেটা যদি আমি বসাই, তাহলে দেখা যায় কি
1.7 থেকে 2 এই রেঞ্জের মধ্যে সেটা চেঞ্জ হয়, ঠিক আছে? মানে কিছু এক্সপেরিমেন্ট 1.7 দিয়ে ম্যাচ করে, কিছু হচ্ছে ধরো 1.75 দিয়ে ম্যাচ করে, কিছু আছে তারপরে এরকম করতে করতে 2 পর্যন্ত ম্যাচ করে আর কি, ঠিক আছে? সো দেখা যাচ্ছে কি রেঞ্জটা নর্মালি এত থেকে এত রেঞ্জের মধ্যে হয়ে থাকে। দেন আবার ডায়ামিটার যেটা আছে সেটা আমরা এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে ডি থাকলো। তো ভিটাকে আমি যদি কিউ এর রেসপেক্টে ইয়ে করি, চেঞ্জ করে নিই, মানে হচ্ছে ডিসচার্জের রেসপেক্টে, তাহলে ভি ইকুয়ালস টু কি কিউ বাই এ না? কিউ বাই এ হয় না ভি ভেলোসিটি জি ম্যাম। কন্টিনিউটি ইকুয়েশন থেকে? হ্যাঁ, তার মানে ভি ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই এ। তার মানে এটা যদি আমি এখানে ইকুয়েশনের মধ্যে বসাই দিই তাহলে দেখা যাচ্ছে কি ডায়ামিটারের সাথে কিরকম রিলেশন, এক্স্যাক্টলি ডায়ামিটারের সাথে রিলেশনটা আমার চলে আসবে। সো ডায়ামিটারের সাথে রিলেশনটা কিরকম দেখা যায়, এখানে স্কোয়ার আছে, তার মানে উপরে একটা স্কোয়ার ছিল, সো আলটিমেটলি টু দি পাওয়ার 4 চলে আসতেছে উপরে ডি এর উপর, ডায়ামিটারের উপর, আর নিচে একটা ডায়ামিটার আছে, তার মানে আলটিমেটলি ডি এর পাওয়ারটা হওয়া উচিত কত, 5। তো কিউ দিয়ে যদি আমি ইকুয়েশনটাকে ডিফাইন করি তাহলে আসবে কি তোমার এফ এল থাকবে, আর এদিকে হচ্ছে কিউ স্কোয়ার থাকবে, আর নিচে এই জিনিসগুলার ডি টু দি পাওয়ার 5 থাকবে, পাই 4 এই জিনিসগুলো তো থাকবে, ঠিক আছে? সো এই যদি সব থাকে তাহলে আলটিমেটলি আমার হওয়া উচিত কি ডি টু দি পাওয়ার 5। বাট দেখা যায় কি এক্সপেরিমেন্টের রেজাল্ট গুলোর সাথে যদি আমি ম্যাচ করাই, অ্যাকচুয়াল ভ্যারিয়েশনটা কত, ক্লোজ টু 5.25, মানে 5.25 পর্যন্ত সেই চেঞ্জটা দেখা যায়। তো এই যে ভ্যারিয়েশন গুলো দেখা যায়, এই ভ্যারিয়েশন গুলাকে হচ্ছে মিলানোর জন্য কি করা হয়েছে, তোমার ফ্যাক্টরটাকেই চেঞ্জ করে দেওয়া হয়েছে। মানে এই ভ্যারিয়েশনের যে অ্যাডজাস্টমেন্ট দরকার, সেই অ্যাডজাস্টমেন্টটা যদি আমি ফ্রিকশন ফ্যাক্টরের মধ্যে করে দিই তাহলেই কিন্তু আমি এই ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করতে পারি। সো এটাই আলটিমেটলি লাস্টে করা হয়েছে আর কি। ফ্রিকশন ফ্যাক্টরের যে ইয়েটা আছে সেটা আমরা দেখবো বিভিন্ন গ্রাফ থেকে আমরা বের করবো আর কি, ঠিক আছে? আচ্ছা, দেন যারা হচ্ছে কোশ্চেন করতেছিলা যে কে জিনিসটা কি এই প্রবলেমটাতে, যদি আচ্ছা এই প্রবলেমটা খুব আহামরি কিছু না। দেখো ডায়ামিটার দেয়া আছে, লেন্থ দেয়া আছে, তারপর কি তোমার ভেলোসিটি ফ্রিকশন ফ্যাক্টর সব জানা আছে। সো ডার্সি উইচবেস যে ইকুয়েশনটা আছে, তো আলটিমেটলি যেহেতু তুমি সব জানো, সব বসাই দিলে কিন্তু এখান থেকে তোমার কতটুকু লস হবে সেটা বের করে ফেলতে পারবে। সো যেটা আসতে চাচ্ছিলাম যে তোমরা বলছিলা কে জিনিসটা কি, কে জিনিসটা হচ্ছে এই যে একটু পরে দেওয়া হয়েছে আর কি, ওটা শুরুতে ইকুয়েশনটাকে আগে বলে নিচ্ছে, তারপরে কে জিনিসটা কি সেটা বলা হচ্ছে এখানে দেখো। যে কোশ্চেন করেছিল আইডি কত? ম্যাম আইডি কত? আইডি 8 ম্যাম। 8। ওকে, টিউটর তাই তো? ওকে, ঠিক আছে। আজকে টিউশন করাইছো? জি ম্যাম, সকাল 8টায়। সকাল 8টায়? ওহো, ক্লাসের জন্য খুব সকালে যেতে হয়েছে। জি ম্যাম, ঠিক আছে, কষ্ট। ভেরি গুড। দেখো এখানে হচ্ছে তোমার কি থাকতেছে, কে যেটাকে বলছিলাম রাফনেস। এখানে দেখো নিকুলার্স নামে হচ্ছে তোমার একজন সায়েন্টিস্ট আছে, তিনি এই একটা পাইপের ইন্ট্রোডিউস করেছে, যেটা হচ্ছে তোমার দেখো আর্টিফিশিয়ালি সারফেসটাকে রাফ করা হয়েছে। কিভাবে রাফ করছে, গ্লু দিয়ে তার সারফেসের মধ্যে হচ্ছে স্যান্ড গ্রেইন, মানে স্যান্ডের যে পার্টিকেল গুলো আছে সেটাকে ইউনিফর্মলি ডায়ামিটারের সাথে সুন্দর করে লাগানো হয়েছে। সো লাগানোর কারণে তোমার কি করেছে, ধরো একটা ম্যাটেরিয়ালের পাইপ বানানো আছে, ধরো স্টিলের একটা পাইপ, কনক্রিটের একটা পাইপ, বা বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে যে পাইপ গুলো বানানো হয়, সেই পাইপের মধ্যে যে ইয়েটা থাকে তোমার ভেলোসিটি, দেন আদার্স যে ইয়েগুলো থাকে, ফ্রিকশন গুলো থাকে, সেগুলোর সাথে হচ্ছে আমি আমার এই স্যান্ড গ্রেইনের গ্লুইং করা যে পাইপটা আছে সেটাকে হচ্ছে কম্পেয়ার করব। কম্পেয়ার করে তিনি কি দেখছে দেখো, এই যে এই ইয়েটাতে যদি দেখো, টেবিলটা যদি দেখো তাহলে ভালো বুঝতে পারবা। গ্লাসের পাইপ যদি তুমি ইউজ করো তাহলে স্যান্ড গ্রেইনের ইকুইভ্যালেন্ট কোন পাইপটা তোমাকে ইউজ করতে হবে, যেই পাইপের মধ্যে হচ্ছে তোমার এই পরিমাণ, মানে 0.0003 মিলিমিটার যদি হচ্ছে তোমার সারফেসের মধ্যে ওই রাফনেস হাইটটা প্রোভাইড করে, তাহলে সেটার ইকুইভ্যালেন্ট হবে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে, দেখো এই যে ইকুইভ্যালেন্ট স্যান্ড গ্রেইন রাফনেস, ঠিক আছে? তার মানে এই গ্লাস ম্যাটেরিয়ালের যে পাইপটা আছে সেটাকে ডিফাইন করার জন্য তোমাকে এই ইকুইভ্যালেন্ট রাফনেসটাকে ডিফাইন করা হয়েছে আর কি। সো এটা কত, 0.003। দেন যদি সেটা আয়রনের পাইপ হয় তার জন্য কি রাফনেসটা আর একটু বেশি। দেন যদি কাস্ট আয়রন হয়ে থাকে তার জন্য আরো বেশি। ঠিক আছে, কনক্রিটের জন্য দেখো কত, অনেক কিন্তু, 0.3 থেকে 3 পর্যন্ত। ঠিক আছে, তার মানে এখান থেকে আমি বুঝতে পারছি, মানে পারছি যে কি হবে, যে তোমার যত বেশি রাফ হবে সারফেসটা তত কি আমার কে এর ভ্যালুটা বেশি। এই জন্য শুরুতে বলছিলাম যে তোমার কেটাকে তুমি মনে রাখার জন্য এইভাবে চিন্তা করতে পারো যে সারফেস যত বেশি রাফ,
কে এর ভ্যালু কি হবে আমার তত বেশি আসবে। ঠিক আছে, সো এটা থাকলো ইকুইভ্যালেন্ট রাফনেস কে। এবং আমরা যে ইয়েগুলো বের করি, ফ্রিকশন ফ্যাক্টর গুলো বের করি, সেটা বের করার সময় আমরা কে টাকে ডিরেক্টলি অ্যাপ্লাই না করে কে ডিভাইডেড বাই ডি করে নিই। মানে আগে যেরকম ছিল ভিসকোসিটি ডিরেক্টলি অ্যাপ্লাই না করে আমরা কাইনেমেটিক ভিসকোসিটি ইউজ করতাম, এখনো সেভাবেই কে ইউজ না করে আমরা ডিরেক্টলি কে ডিভাইডেড বাই ডি, এই যে রেশিও অফ কে ডিভাইডেড বাই ডি মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট স্যান্ড গ্রেইন রাফনেস টু পাইপ ডায়ামিটারের যে রেশিও আছে সেটাকে রিলেটিভ রাফনেস বলা হয়। তো সেই রিলেটিভ রাফনেসটাকে ইউজ করে আমরা হচ্ছে কি বের করবো, ফ্রিকশন ফ্যাক্টরটাকে বের করব। ঠিক আছে, তো কে নিয়ে কথাবার্তা গেল। দেন আসো, ল্যামিনার সাবলেয়ার বলতে একটা কথা আছে, সেটা কি? এটা হচ্ছে তোমার ল্যামিনার টার্বুলেন্ট ফ্লো যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় কি, তোমার একটা নির্দিষ্ট ইয়ে পর্যন্ত, তোমার কি বলবো, একটা নির্দিষ্ট লেয়ার পর্যন্ত, মানে সারফেস, যদি আমি একটা পাইপ চিন্তা করি, তাহলে পাইপের সারফেস থেকে আমি যত সেন্টারের দিকে যাই তত আমার কি হয়, ভেলোসিটি বাড়তে থাকে। সো সারফেস থেকে যদি আমি ছোট্ট একটা মানে লেয়ার চিন্তা করি, মানে একদম পাতলা একটা লেয়ার চিন্তা করি, সেই লেয়ার পর্যন্ত আমার দেখা যায় কি জিরো থেকে আস্তে আস্তে তোমার ভেলোসিটি বাড়তেছে। তো সেই যতটুকু লিনিয়ারলি বাড়তেছে সেই ইয়েটাকে বলা হচ্ছে তোমার সাব লেয়ার বা লেয়ার বলা হচ্ছে, যেখানে তোমার ফ্লোটা ল্যামিনার থাকে। সো ওই লেয়ারটাকে ডিফাইন করা হয়েছে তোমার ল্যামিনার সাব লেয়ার হিসেবে অথবা ভিসকাস সাব লেয়ার হিসেবে, মানে ভিসকোসিটিটাকে ডিফাইন করা হচ্ছে আর কি এখানে। ওকে, তাহলে এটা থাকলো, এটাকে তুমি কিভাবে বের করবা বা এই থিকনেসটা কিভাবে তুমি বের করবা। ডেল্টা এফ, ডেল্টা ভি, ল্যামিনার সাবলেয়ার বা ভিসকাস সাবলেয়ার বলতেছে, ডেল্টা ভি ইকুয়ালস টু হচ্ছে 11.6 ইন্টু নিউ ডিভাইডেড বাই কি, ইউ অ্যাস্টারিক্স বলা হচ্ছে। ইউ অ্যাস্টারিক্স জিনিসটা কি, সেটা হচ্ছে রুট ওভার টাউ ডিভাইডেড বাই রো। ওকে, অনেকগুলো টার্ম এখানে চলে আসছে, প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, শুধুমাত্র এখানে তোমার দেখো ওই কি বলে, এটাকে টাও বলে। ওকে, টাও যেটা আছে সেই টাওটা কি তোমার শুধুমাত্র প্যারামিটার বলতে পারো তুমি। যে কিভাবে প্যারামিটার হয়, তোমরা স্যার কি এটা পড়াইছে, শিয়ার বা ভিসকোসিটির যে স্ট্রেস, ভিসকাস স্ট্রেস, এরকম জিনিসগুলো কি পড়ানো হয়েছে, শিয়ার স্ট্রেস? জি শেয়ার ম্যাম, স্ট্রেস পড়ে, জি ম্যাম, ভিসকোসিটিও পড়ানো পড়ে আছে। গেছি। ওকে, পড়ালে তো তোমরা জানোই। তাহলে এই টাওটা হচ্ছে অ্যাকচুয়ালি শিয়ার স্ট্রেসটাকে ইন্ডিকেট করে, এবং সেটা কি শিয়ার স্ট্রেস অন দা পাইপ ওয়াল, তার মানে পাইপ ওয়ালের সাথে তোমার যে ফ্লুইডটা ফ্লো করবে তখন যে শিয়ার স্ট্রেসটা ডেভেলপ হবে, সেই স্ট্রেসের ভ্যালু আমরা হচ্ছে স্যার যদি পড়ায় থাকে তাহলে ওখানে একটা ইকুয়েশন দেওয়া ছিল। তো সেই ইকুয়েশন দিয়ে মোটামুটি মনে করো আমরা বের করলাম, বের করার পর সেটাকে রো মানে ডেনসিটি জানবো, যেহেতু ফ্লুইডটা জানি কি প্রপার্টি তার জানি, তার মানে ডিভাইড করবো, তাহলে ইউ অ্যাস্টারিক্স পেয়ে যাবো। দেন এটাকে বসাই দিলে আলটিমেটলি কি 11.6, তার সাথে হচ্ছে তোমার নিউ যে ভ্যালুটা আছে কাইনেমেটিক ভিসকোসিটি, সেটাকে মাল্টিপ্লাই করে তুমি কি পেয়ে যাচ্ছ, ল্যামিনার সাবলেয়ার, মানে যে কোনো একটা পাইপের জন্য তোমার ল্যামিনার সাবলেয়ার কতটুকু হবে সেটা তুমি জেনে যাচ্ছ। তো এই ল্যামিনার সাবলেয়ার যখন জানবো আমি, আমি এক নাম্বার জানলাম কি এখানে রাফনেস হাইট, সেটা থেকে হচ্ছে তোমার রিলেটিভ রাফনেস এটা জানলাম, আর সাথে হচ্ছে ল্যামিনার সাবলেয়ার জানলাম। এই দুইটার কম্পারিজন থেকে সারফেসটা কি আমার রাফ হবে নাকি হচ্ছে তোমার স্মুথ হবে সেটাকে ডিফাইন করি। ঠিক আছে, সো সারফেসটা রাফ নাকি স্মুথ সেটা ডিফাইন করার জন্য এখানে দেখো কথায় লেখা আছে পুরো জিনিসটা। যদি আমি একদম সামারি করে বলি, তাহলে তোমার ল্যামিনার সাবলেয়ারের থেকে রাফনেস হাইটটা যদি ছোট হয় তখন তুমি সেটাকে স্মুথ সারফেস বলবা, রাফনেস হাইট কম তার মানে সারফেসটা রাফ কম। ঠিক আছে, মানে ল্যামিনার যে লেয়ার আছে সেটাকে ক্রসই করে নাই, সেক্ষেত্রে তোমার এটা কি হবে, স্মুথ হবে। আর যদি এরকম হয় যে রাফনেস হাইট যেটা আছে সেটা তোমার ল্যামিনার সাবলেয়ারকে ক্রস করে যাচ্ছে, তখন সেটাকে তোমার বলা হয় কি, রাফ সারফেস। ঠিক আছে, সো এটা আবারও একটু আগের ক্লাসেরটাতে যাই, মানে আগের ক্লাসে আমি সবগুলোর একদম সামারি হিন্টস দিয়েছিলাম আর কি, আজকে সবগুলাকে এলাবোরেটলি বলতেছে। এই যে দেখো, তোমার কি ছিল, স্মুথ সারফেস যদি হয় তাহলে এন এর ভ্যালু কত, 1.75, যখন রাফ সারফেস হবে এন এর ভ্যালু কি, 2। ঠিক আছে, দেখা যাচ্ছে না? জি ম্যাম। ম্যাম এটা দেখা যাচ্ছে। ওকে, তাহলে ফার্স্ট আমার কাজ কি, ল্যামিনার না টার্বুলেন্ট সেটা ডিফাইন করা, দেন আমার কাজ কি স্মুথ নাকি রাফ সেটাকেও ডিফাইন করতে হবে, তারপর আমি হচ্ছে লসটাকে ডিফাইন করতে পারবো। তার মানে আজকে আমরা দেখে ফেলেছি ল্যামিনার আর টার্বুলেন্ট কিভাবে ডিফাইন করবো রেনল্ডস নাম্বার দিয়ে,
তারপর স্মুথ আর রাফনেস এর জন্য তোমার হচ্ছে দেখলাম কি রাফনেস হাইট বের করব, ল্যামিনার সাবলেয়ার জানা যদি থাকে তাহলে দুইটার সাথে কম্পারিজন করে আমি বের করে ফেলতে পারবো যে আমার সারফেসটা স্মুথ হবে নাকি রাফ হবে। যদি স্মুথ হয় তাহলে সেই অনুযায়ী প্রসিড করব, আর যদি রাফ হয় তাহলে সেই অনুযায়ী প্রসিড করবে। ঠিক আছে, সো এটাই এখানে দেওয়া হয়েছে। দেন সবগুলাকে একটু সামারি করা হয়েছে যে দেখো ল্যামিনার ফ্লো যদি হয় তাহলে তুমি এই ইকুয়েশনটাকে আরো একটু গুছায় যদি লেখো তাহলে এভাবে লেখা যায়। আগের ইকুয়েশনটাকেই জাস্ট হচ্ছে তোমার 2v উপরে 2v দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, নিচেও 2v দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে, একই জিনিস দিয়ে মাল্টিপ্লাই করলাম। সো 2v দিয়ে মাল্টিপ্লাই করলে আগে ছিল 32, এখন হয়ে গেছে 64, আর এখানে ছিল v, সো v স্কোয়ার হয়ে যাচ্ছে। তো v স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস জি আমার কি ভেলোসিটি হেড, তাহলে ওটার সাথে আমি কম্পারিজন করতে পারবো, এই জন্য আমরা একটা ভালো একটা টার্ম নিয়ে আসলাম। দেন এই পাশে যেই ভি নিচে আসছিল আর তার সাথে নিউ এই জিনিসগুলো ছিল, তো সবগুলাকে একসাথে করে দেখা যাচ্ছে কি ভি ডি ডিভাইডেড বাই নিউ, এটা করলে আমার চলে আসে কি রেনল্ডস নাম্বার। সো আলটিমেটলি আমি বলতে পারি যে ভি স্কোয়ার ডিভাইডেড বাই টু আইস জি এটা থাকলো এল, লেন্থের সাথেও ডিপেন্ড করতেছে, ডায়ামিটারের সাথেও ডিপেন্ড করতেছে। সো এই জিনিসগুলাকে এক সাইড করে রাখলাম প্যারামিটার হিসেবে, আর এইটাকে আমি বলতে পারি কি ফ্রিকশন ফ্যাক্টর। ঠিক আছে, ল্যামিনার ফ্লো এর জন্য আমার ফ্রিকশন ফ্যাক্টর কত হবে, তার মানে 64 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার। তো সেই ক্ষেত্রে আমাকে ফ্রিকশন ফ্যাক্টর বের করার জন্য কোনো গ্রাফ বা সামথিং এরকম কোনো কিছু ইউজ করতে হচ্ছে না। ঠিক আছে, সো ডিরেক্টলি আমি 64 কে রেনল্ডস নাম্বার দিয়ে ডিভাইড করে যে ভ্যালুটা পাবো সেটাকে আমি ফ্রিকশন ফ্যাক্টর হিসেবে এখানে ইউজ করে ফেলতে পারতেছি। আর যদি টার্বুলেন্ট ফ্লো হয় তাহলে তো এই জিনিসগুলো আমি করতে পারবো না, সো আমাকে কি করতে হবে, সারফেসটা রাফ নাকি স্মুথ সেটার উপর ডিপেন্ড করে আমাকে কি করতে হবে, ফ্রিকশন ফ্যাক্টরটা কিন্তু বের করতে হবে। তো ফ্রিকশন ফ্যাক্টর বের করার জন্য এই যে প্রান্ডিট আর কার্মান, ভন কার্মান, এই দুইজন সায়েন্টিস্ট মিলে বের করেছে যে স্মুথ সারফেস হলে তুমি এটা ইউজ করবা, যদি রাফ সারফেস হয় এটা ইউজ করবা। তো এখন স্মুথ রাফ এগুলাকে ডিফাইন করা আরো ডিফিকাল্ট, কারণ আমার শিয়ার স্ট্রেস বের করতে হয়। ঠিক আছে, সো এইগুলা না করে তোমার যাতে হচ্ছে আমরা কি বলে প্র্যাকটিক্যালি অনেক ইয়ে হিসেবে ইউজ করতে পারি, মানে অনেক ইয়ে হিসেবে কি বলবো এটাকে কমন ভাবে যাতে ইউজ করা যায়, কমার্শিয়াল পাইপ হিসেবে যাতে ইউজ করা হয়, এই জন্য হচ্ছে তোমার কি করা হচ্ছে এই দুটাকে কম্বাইনলি, এই দুইটা ইকুয়েশনকে জাস্ট কম্বাইন করা হয়েছে। দেখো 1/√এ এটা রাখা হয়েছে, দেন 2 লগ, এখানে দেখো 2 লগ এপাশেও আছে এটাতেও আছে। সো যেহেতু মাইনাস নেওয়া হয়েছে তার মানে লগ আমরা জানি কি, যদি এখানে একটা মাইনাস দেয় তাহলে এই লগের ভেতরে যেটা আছে সেটার পাওয়ারটা কি -1 হয়ে যাবে, সো উল্টায় যাবে। সো এই দেখো এখানে উল্টায় এটা নিয়ে আসছে। দেন এটাও সিমিলারলি 3.7, ডি নিচে আছে, কে উপরে চলে আসছে। সো আলটিমেটলি এই হচ্ছে তোমার ইকুয়েশন দিয়ে তুমি কি করতে পারো, ফ্রিকশন ফ্যাক্টরটাকে বের করতে পারো। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? জি ম্যাম। জি ম্যাম। ওকে, পিড়ে গেছি নাকি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো? ক্লিয়ারলি বুঝতে পারছি ম্যাম। জি ম্যাম। ওকে, ভেরি গুড। আচ্ছা, এই ইকুয়েশনটাকে সলভ করতে গেলে দেখো তো তোমার লাগবে কি ফ্রিকশন ফ্যাক্টর লাগবে, কে তো তুমি বের করে ফেলতে পারবে, কোনো সমস্যা নাই, অথবা তোমার চার্ট দেয়া থাকবে সেখান থেকে তুমি ভ্যালু মনে করো বসাইলে। এখানে ডায়ামিটার তোমার বলে দেয়া থাকবে যে পাইপের ডায়ামিটারটা কতটুকু, যেই পাইপটা তুমি ইউজ করছো সেটাও তুমি জানো। রেনল্ডস নাম্বার, ভেলোসিটি যদি জানো তাহলে তুমি রেনল্ডস নাম্বারও বের করে ফেলতে পারলা। সো আলটিমেটলি সব জিনিসগুলো তুমি জানো। এখানেও বাইরে ফ্রিকশন ফ্যাক্টর আছে, ভেতরেও ফ্রিকশন ফ্যাক্টর আছে, তো তুমি এটা কিভাবে সলভ করবা? সলভ করা যাবে? মানে ধরো তোমার সিস্টেম আমি সবকিছু বলে দিছি, এখন জানতে চাচ্ছি যে ওই পাইপটার মধ্যে ফ্রিকশন ফ্যাক্টর কতটুকু হবে, তুমি কিভাবে বের করবা? ক্যালকুলেটরে বসিয়ে দিলে তো। ক্যালকুলেটরে বসাই দিলে ও দিয়ে দিবে? আচ্ছা, ঠিক আছে। এখানে হ্যাঁ নর্মালি যেটা করা হয়, তুমি যদি এক পাশে নিতে যাও সেক্ষেত্রে তোমার ওই লগের টার্ম আছে, তো সো একটু কমপ্লেক্স হয়ে যায়। সো এই জন্য ইজি করার জন্য অনেক জায়গায় এভাবে করা যেতে পারে যে তোমার ধরো সব জিনিসগুলো তুমি বসাইলা, এই যে তোমার যে প্রবলেমটা আছে প্রবলেমটার মধ্যে ওইটাই করা হয়েছে, সব জিনিসপত্র তোমার দেয়া আছে, ডিসচার্জ দেয়া আছে, সেখান থেকে তুমি ভেলোসিটি পেয়ে যাবা। সো আলটিমেটলি তুমি সব জিনিসগুলো এখানে পেয়ে যাচ্ছ ভেলোসিটি থেকে রেনল্ডস নাম্বার। তো সব যদি এখানে বসাই দাও দেখা যাচ্ছে কি রাইট সাইডেও হচ্ছে তোমার এফ এর ভ্যালু আছে,
আর হচ্ছে লেফট সাইডেও এফ এর ভ্যালু আছে, সো দুই পাশেই আছে যেহেতু এফ এর ভ্যালু, সো আমি কি করতে পারি যে তোমার এফ এর একটা ভ্যালু অ্যাজিউম করে নিই। ঠিক আছে, অ্যাজিউম করে নিলে এ পাশ থেকে যেই ভ্যালুটা পাবো, এই পাশ থেকে যেই ভ্যালুটা পাবো, দুইটাকে কি করতে পারি, আমি বসাইতে পারি দুই পাশে। বসানোর পর ভ্যালু গুলাকে যদি আমি কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি কি লেফট সাইড আর রাইট সাইড এই দুইটার ভ্যালু কি অনেক ডিফারেন্স। ঠিক আছে, তার মানে অনেক ডিফারেন্স, যেহেতু তার মানে আমাকে কি করতে হবে, ভ্যালুটাকে আরেকটু চেঞ্জ করতে হবে। সো আমি এটাকে আরেকটু চেঞ্জ করলাম 0.02 করে, দেখতেছি আর কি হচ্ছে, সেটা মার্জ করে যাচ্ছে। তার মানে আরো একটু চেঞ্জ করলে আরো মার্জ করে যাবে। সো আর একটু চেঞ্জ করে করে এইভাবে হচ্ছে তোমার মার্জ করে ইয়ে করে নিয়ে আসে আর কি। ঠিক আছে, সো এটা মোটামুটি তোমার দেখা যায় যে তোমার কি 0.02 থেকে 0.03 এর মধ্যেই থাকে আর কি। ঠিক আছে, তার থেকে একটু এদিক সেদিক হইতে পারে। তো তোমরা যখন অ্যাজিউম করবা, কেউ যদি হচ্ছে এই প্রসিডিওরটা ফলো করো আর কি, যদি অ্যাজিউম করো তখন হচ্ছে খেয়াল রেখো যে এই রেঞ্জের ভেতরে যেহেতু থাকে, তার মানে আমি এই রেঞ্জের ভেতরে ফার্স্টে একটা গেস করব, তারপরে পরের যে গেসটা করব সেটা যদি দেখি আমি কাছাকাছি চলে আসতেছে, তার মানে আমার গেসটা ঠিক আছে, মানে আস্তে আস্তে বাড়াইলে ঠিক হবে। আর যদি দেখি যে না, গেস করার পর সেটা কমে যাচ্ছে, তার মানে কি করতে হবে, গেসটা করে ছোট করে নিতে হবে। সো ওইভাবে প্রসিড করতে হবে আর কি। ঠিক আছে, সো এখানে ফ্রিকশন ফ্যাক্টরে মোটামুটি তোমার 3 ঘর পর্যন্ত ডিজিট নিলে এনাফ, মোর দেন এনাফ, এর থেকে বেশি আর দরকার নেই। ঠিক আছে, ম্যাম ডিরেক্ট বুঝতে ক্যালকুলেটর দিয়ে পারছো? করলে কি সমস্যা? কোনো সমস্যা নেই, বের করতে পারলে তো ভালো, বাট তুমি কিভাবে বের করছো, তোমার যদি রেজাল্টে ভুল আসে ডিরেক্ট মার্কস পুরোটা চলে যাবে। ঠিক আছে, তো এখানে যদি তুমি স্টেপ বাই স্টেপ করো তখন তোমার স্টেপ গুলোর জন্য পার্শিয়াল তুমি পাবা। আর যদি হচ্ছে তুমি ডিরেক্টলি ক্যালকুলেটরে করো, তখন তোমার অ্যান্সারটা যদি ঠিক থাকে তাহলে ফুল মার্কস পাবা, আর যদি অ্যান্সারটা ভুল হয় তাহলে ফুল মার্কস চলে যাবে। এটা হচ্ছে ডিফারেন্স, বুঝছো? এটা জাস্ট বলার জন্যই আমি তোমাদেরকে এই প্রসিডিউরটাও দেখাইছি। এখন বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা পরীক্ষায় কিভাবে করলে তোমাদের সুবিধা হয় সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ক্লিয়ার কিনা দেখো, কথা ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাম। ওকে, ঠিক আছে। ম্যাম, ইয়েস, বলো। ম্যাম অ্যাজাম্পশনের যে ভ্যালুগুলো আছে সেটা কি এই যে হুম, ছকে যে কয়েকটা ভ্যালুজ আছে জাস্ট ওইগুলো ইনপুট করব, নাকি হচ্ছে যেমন 0.03 আছে, তারপরে 0.031 আছে, আমি চাইলে 0.032 বসাইতে পারি চাইলে, নাকি হুম। জাস্ট এই ছকের ভ্যালুগুলোর অ্যাজাম্পশনই বসাবো পরীক্ষায় বা এক্সাম হলে? শকের ভ্যালুগুলোর অ্যাজাম্পশন বসাবা এরকম না, তোমার ফ্রিকশন ফ্যাক্টরটা নর্মালি হচ্ছে তোমার 0.02 থেকে 0.03 এর মতোই থাকে আর কি। ঠিক আছে, তোমার যদি সারফেসের ম্যাটেরিয়ালটা অনেক রাফ হয় তখন এটাকে স্লাইটলি ক্রস করতে পারে, এবং সেটা যদি খুব স্মুথ হয় তখন এটাকে হচ্ছে স্লাইটলি মানে তোমার রাইটে মুভ করতে পারে, মানে হচ্ছে তোমার কি বলবো একটু কম আসতে পারে। সো এখানে অ্যাজাম্পশন করার সময় এটাই ফোকাসে রেখে চিন্তা করা হয়েছে আর কি। এখন তুমি যদি ডিরেক্টলি 0.02 ধরো সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তুমি আমাকে মার্চ করার রেজাল্টটা দেখাইতে পারলেই হইলো, মানে এটা তোমার ধরো মোটামুটি কি বলবো 5.5 এর কাছাকাছি দেখা যাচ্ছে না দুইটাই? সো এটা কিন্তু হয়ে যাচ্ছে। তারপর দেখো তুমি এই রেজাল্টটা দেখো আর এই রেজাল্টটা দেখো, মানে তারা আরো একটু প্রিসাইজ করতে চাচ্ছে আর কি। তো তোমার ক্ষেত্রে আমি বলবো যে 2টা বা 3টা ট্রায়াল দিলেই কিন্তু বোঝা যায় যে ঠিক আছে কিনা ভুল হয়েছে কিনা। বুঝছো? জি ম্যাম, বুঝেছি। ওটাই আর কি, একদম অ্যাকুরেট হতে হবে সেরকম না। ওকে, দেন হচ্ছে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তোমার এটা যদি ওকে এখান থেকে পরের দিন পড়াবো। ঠিক আছে, আপাতত আজকে জাস্ট ফ্রিকশন ফ্যাক্টর নিয়ে যত ডিসকাশন আছে এগুলো আমরা সব শেষ করে নিই। এখানে দেখো তোমার এই ফ্রিকশন ফ্যাক্টর আমরা যে এই ক্যালকুলেশন করে ফর্মুলা দিয়ে বের করতেছি, এটার মধ্যেও কি মার্চ করতে গিয়ে আমাদের অনেক ট্রায়াল দিতে হচ্ছে। সো এই জিনিসগুলো যাতে করতে না হয় এই জন্য অন্য আরো সায়েন্টিস্ট আছে, তারাও হচ্ছে আরো কিছু প্রপোজ করেছে। তো সেটা যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা ডায়াগ্রাম, এখান থেকেও বের করা যায় ফ্রিকশন ফ্যাক্টর। দেখো এটা হচ্ছে নিকুলার্স, যিনি হচ্ছে আমাকে ওই রাফনেস হাইটটা দিয়েছিলেন, তিনি এটাকে কিভাবে ডিফাইন করেছে যদি আমি গ্রাফটার দিকে দেখি। দেখো, যদি স্মুথ সারফেস হয় বা স্মুথ পাইপ হয় তখন এই কার্ভটা ফলো করবে, স্ট্রেট যে পাইপটা আছে এটা। ওকে, আর যদি হচ্ছে তোমার সেটা টার্বুলেন্ট এবং হচ্ছে তোমার রাফ সারফেস থাকে তখন হচ্ছে বিভিন্ন
এই ইয়েগুলো ফলো করবে, কার্ভ গুলা ফলো করবে। কিভাবে দেখো, এটা রাফনেস হয়, যত রাফ হয় রাফনেসটা ডিপেন্ড করে তোমার কিরকম টাইপের রাফ। তো কে ডিভাইডেড বাই ডি, রিলেটিভ রাফনেস, যেটা দেখায় আসছিলাম আমি। সো রিলেটিভ রাফনেস কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তো রাফনেস এর উপর ডিপেন্ড করে কোন টাইপের ম্যাটেরিয়াল, এবং তার উপর রিলেটিভ রাফনেসটা থাকে আর কি। তো তিনি কয়েকটার জন্য এরকম ভাবে গ্রাফ দিয়ে দিয়েছেন আর কি। ঠিক আছে, তো যদি আমি দেখি এই গ্রাফটা কিভাবে রিড করতে হয় সেটা আমার দেখতে হবে, কারণ আমি যখন প্রবলেম সলভ হবে আমার হাতে ইকুয়েশন থাকবে এবং ফ্রিকশন ফ্যাক্টরটা আমাকে বের করতে হবে। সো আইদার আমি হচ্ছে এই ইকুয়েশন দিয়ে ফ্রিকশন ফ্যাক্টর বের করতে পারি, এটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। সো অনেকে করে কি, যে তোমার গ্রাফ থেকে ডিরেক্টলি হচ্ছে তোমার ভ্যালু গুলো নিয়ে নেয়। সো কিভাবে নিতে হয় দেখাই। ফ্রিকশন ফ্যাক্টর ঠিক আছে, তো এটা আমি রিড করবো। তো আমি শুরুতেই স্টার্ট করবো কিভাবে, আমার রেনল্ডস নাম্বারটা জানা থাকে, কারণ ভেলোসিটি জানা আছে, বাকি ডায়ামিটার থেকে শুরু করে সবকিছু জানা থাকে। সো রেনল্ডস নাম্বারটা বের করে নিব ফার্স্টে। দেন কে ডিভাইডেড বাই ডি, তার মানে কে যদি তোমার দেয়া থাকে রাফনেস সাইড কত হবে, রিলেটিভ রাফনেসও তুমি বের করে ফেলতে পারবা। সো দুইটা তুমি জানো। দেন তুমি প্রসিড করবে হচ্ছে ফার্স্টে এক্স এক্সিস ধরে। ধরো রেনল্ডস নাম্বার তোমার আসছে কি 10⁴ ওকে, এখানে হচ্ছে 10⁴ যদি মাল্টিপ্লাই করি মানে 40,000, তাই তো? সো 40,000 যদি হয় তখন দেখো তুমি সামনে এই 4 ধরে আগাবা। সো উপরে উঠতেছো, উঠে দেখো তোমার কে কোনটার সাথে মিলতেছে, কে ডিভাইডেড বাই ডি এর ভ্যালু তোমার ধরো এই দুটার মাঝামাঝি আসছে, তখন তুমি কি করবা, এই দুটার মাঝামাঝি একটা গ্রাফ প্লট মানে ইয়ে করে নিবা, গেস করে নিবা। দেন সেই অনুযায়ী তুমি এখানে 4 ধরে আগাইলা, আগানোর পরে এই পয়েন্ট ধরে তারপর এই মানে হচ্ছে লেফটে যদি যাও তাহলে তোমার ফিকশন ফ্যাক্টর ভ্যালুটা পেয়ে যাবে। তার মানে এক নাম্বার হচ্ছে তোমার রেনল্ডস নাম্বারকে মিলাইতে হবে, দেন হচ্ছে কে ডিভাইডেড বাই ডি এর ভ্যালুটা মিলাইতে হবে, দেন মিলাই যেই পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটা ধরে আমি লেফটে ক্রস করলে ফিকশন ফ্যাক্টরটা পেয়ে যাব। এটা হচ্ছে নিউক্লিয়ার ডেটা থেকে এই ইকুয়েশনটা মানে এই গ্রাফটা এসেছে। দেন আরো একজন ইয়ে আছে, সায়েন্টিস্ট আছে, ঠিক আছে, তার নামটা খুবই তিনি হচ্ছে তোমার কি করছে, এই গ্রাফটা দিয়েছে। এই গ্রাফটার মধ্যে কি আছে দেখো, সেম রেনল্ডস নাম্বার, এদিকে কি রিলেটিভ রাফনেস। সো রিলেটিভ রাফনেস এর জন্য অনেকগুলা ভ্যালু আছে এখানে, ঠিক আছে, যে দেখো 0.005, 0.4, 0.3, ঠিক আছে। সো এইরকম ভাবে এই গ্রাফটার যদি মাঝামাঝি রেঞ্জে থাকে তাহলে আমি একটু ড্র করে নিব, নেওয়ার পর এখানে খেয়াল করবো আমার রেনল্ডস নাম্বারটা কত সেটা ধরবো। তারপরে ধরে আস্তে আস্তে উপরের দিকে যদি আমি প্রসিড করি, আমার যখন কে ডিভাইডেড বাই ডি এর সাথে ক্রস করবে দেন হচ্ছে আমি ফিকশন ফ্যাক্টরটা বের করে ফেলবো। এই মানে গ্রাফটাকে বলা হচ্ছে তোমার মুরি ডায়াগ্রাম, ঠিক আছে। মুরি নামে একজন সায়েন্টিস্ট আছে, তিনি হচ্ছে 1944-এ এই চার্টটাকে দিয়েছেন, ঠিক আছে। সো তার চার্টটা ইউজ করে আমরা যখন হচ্ছে আমাদের টার্বুলেন্ট ফ্লো হয় তখন ফ্রিকশন ফ্যাক্টরটা এই ডায়াগ্রাম ইউজ করে বের করি, ঠিক আছে। এখানে খেয়াল করো এই যে 10⁻³ থেকে শুরু হয়েছে, 10⁻³ থেকে কত 10�7 পর্যন্ত। 10⁻³ মানে হচ্ছে 1,000 নাকি, 1,000, 2,000, তার মানে এই পর্যন্ত তোমার হচ্ছে এই ডায়াগ্রামে কিন্তু ইয়েই থাকতেছে না, মানে এই পর্যন্ত তোমার ভ্যালু ধরারই দরকার নেই। এরপরে দেখো 4,000, এই যে, ঠিক আছে, 4,000 থেকে মোটামুটি তোমার কি হয়, টার্বুলেন্ট ফ্লো হয়। তো টার্বুলেন্ট ফ্লো এর জন্য এইখান থেকে দেখো এই সলিড লাইন দিয়ে দেখানো হয়েছে, তার মানে এই ডায়াগ্রাম গুলো তার জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। বুঝতে পারছো এই পর্যন্ত সবাই? দেখো নেক্সট ক্লাসে কিন্তু আমরা ইকুয়েশনটা নিব, দেন কিভাবে সলভ করতে হয় সেটা তোমরা বলবা। কারণ একটা হচ্ছে তোমার কি ফ্রিকশন ফ্যাক্টর বের করছি ল্যামিনার ফ্লোর জন্য 64 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার, আর এটা কি টার্বুলেন্ট ফ্লো এর জন্য সেটা ফ্রিকশনকে বের করতে হয়। একটা দেখে আসলাম একটা ইকুয়েশন দিয়ে, দেন আমরা দেখলাম হচ্ছে নিউক্লিয়ার যে চার্ট আছে সেটা থেকে বের করতে পারি, অথবা মুড়ি ডায়াগ্রাম আছে সেটা থেকে আমরা বের করতে পারি। তো ফিকশন ফ্যাক্টর বের করে ফেলে তারপর আমরা জাস্ট ফিকশন ফ্যাক্টরটা যদি ওখানে বসাই দিই, আর পাইপের জন্য আমাদের লেন্থ ডায়ামিটার সবকিছু বলে দেওয়া থাকে, সবকিছু বসাই দিলে আমাদের ওখান থেকে কিন্তু কতটুকু লস হবে সেটা আমরা বের করে ফেলতে পারি, ঠিক আছে। জি ম্যাম। বুঝতে ওকে, ঠিক আছে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এইগুলা থেকে শুরু করবো। পাইপ ফ্লো এর জন্য ভেলোসিটি বের করতে গেলে সেটার জন্য তোমাকে কি করেছে, আমরা তো এমনিতে নর্মালি দেখে আসছি যে কন্টিনিউটি ইকুয়েশন থেকে বের করি, এবং ওইটা ছাড়াও আরো কিছু কিছু জিনিসের উপরও বের করা যায়, সেগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা দেখবো। চিজিস ফর্মুলা, ম্যানিংস ফর্মুলা আছে, ঠিক আছে। So এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাস দেখবো। যতটুকু বোঝানো হয়েছে তার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। গ্রাফের এটা কি পরীক্ষা লাগবে?
বুঝিনি। গ্রাফের এই মেথডটা কি মিস পরীক্ষায় করতে হতে পারে? গ্রাফের এটা পরীক্ষায় লাগতে পারে, হ্যাঁ। গ্রাফ থেকে তোমাকে ফ্রিকশন 1